আমাদের আজকের সেশনের প্রধান প্রধান অতিথি হচ্ছেন নাজমুল ইসলাম আবির ভাই। উনি বর্তমানে কর্মরত আছেন অ্যারিস্টো ফার্মাতে, কোয়ালিটি কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে। আমরা আজকের সেশনে ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনবো, এবং আমাদের সেশনের সর্বশেষ শেষের দিকে আমরা হচ্ছে কিছু কোশ্চেন অ্যান্সার পর্ব নিব, এবং সেখানে হচ্ছে যারা ক্যারিয়ার ফার্মাসিউটিক্যাল ক্যারিয়ার সম্পর্কে জানতে চায় তারা হচ্ছে সরাসরি ভাইকে প্রশ্ন করতে পারবেন, এবং হচ্ছে আমাদের চ্যাট বক্সে লিখেও প্রশ্ন করতে পারবেন। তো আমি প্রথমেই অনুরোধ করব আমাদের আজকে সেশনের প্রধান অতিথি নাজমুল ইসলাম আবির ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আচ্ছা, ধন্যবাদ তাহিদ। আমার মনে হয় যে আহ, সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আসলে প্রথমেই আহ, একটু সরি বলে শুরু করছি আর কি। ঈদের সময় বাসায় আসলে অনেক গেস্ট। হ্যাঁ, তো আমি আসলে হ্যাঁ, তো আমি আসলে আহ একটু রাশের মধ্যেই আছি। দেখতেই পাচ্ছেন আমি আসলে বারান্দায় বসে আছি আসলে। তো যাই হোক, আম, মানে এরপরে সবার সাথে আসলে অনেকদিন পর বসার একটা সুযোগ হচ্ছে, এই জন্য আমি আসলে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমার মনে ভাই, হয় আপনার সবাই। সাউন্ডটা বোধহয় একটু স্লো আসতেছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার? আচ্ছা, এখন কি জি ভাই, এখন ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে। আছে? আমার এখানে সম্ভবত একটু নেটওয়ার্কের সমস্যা করছে বারবার আর কি। আমি একটু একটু সময় নিচ্ছি আর কি, 2 মিনিট। আমি একটু প্রপারলি কানেক্ট হওয়ার জন্য আর কি। ফোনের মাধ্যমে একটু কানেক্ট হয় প্লিজ। একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে। করি স্লাইডটা একটু পরে আমি আমি আহ, আলোচনা দিয়ে শুরু করছি আর কি। স্লাইডটা একটু পরে ছোট একটা স্লাইড রেডি করেছি আপনাদের সবার জন্য। তো এখানে আমার মনে হয় যে এখানে আমার ইউনিভার্সিটি সহ আরো অনেক বেশ কয়েকটা 4টা 5টা ইউনিভার্সিটির আমি রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছিলাম আর কি, যখন চলছিল আর কি। তো সবাই এখানে ফার্মাসিউটিক্যাল রিলেটেড যারা আছেন সবাই আসলে অনেক আগ্রহী আমি মনে করি। এবং সেই আগ্রহের মূল কারণেই আসলে এই বন্ধের একটা সময় আমরা আসলে অনেক একসাথে হতে পেরেছি। তো শুরুতেই সবাই যারা যুক্ত হয়েছেন এখানে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি। আহ, যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই আয়োজনে আমি ছোট্ট করে পরিচয় দেওয়ার কিছু নাই, পরিচয় অলরেডি তাওহীদ দিয়ে দিয়েছে আর কি। তো আমি আসলে শুরু করি ছোট্ট করে, যে আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা এখানে যারা আছে, এখানে আমি যখন রেজিস্ট্রেশনের ইটা দেখতেছিলাম আর কি, তো সেখানে তো অনেকগুলা সেশন, 3rd ইয়ার এবং ইভেন ফার্স্ট ইয়ারও আছে আসলে। এতগুলা ডিফারেন্ট অ্যাসপেক্টস এর লোকজন থাকার সময় কথা বলাটা একটু টাফ। মানে দেখা যায় যে যেটা 3rd ইয়ারের যারা আছেন তারা যতটা বুঝবেন, বা যারা একদম 5th ইয়ারে যারা আছেন তারা যেভাবে বুঝবেন, যারা ফার্স্ট ইয়ারে আছেন তারা কিন্তু সমানভাবে সেই জিনিসটা ধরতে পারবে না বা বুঝতে পারবে না। এই জায়গাটাতে একটু সমস্যা, মানে কথা বলতে এই জায়গাটাতে একটু মানে বেগ পেতে হয় যারা আর কি মানে কথা বলেন আর কি বা আলোচনায় আসেন। তো আমি আসলে চেষ্টা করব যতটুকু লিবারেলি আলোচনা করা যায় যেন সবাই সমানভাবে বুঝতে পারেন বা
আহ বোঝা যায় আর কি, সেরকম ভাবে আমি চেষ্টা করবো কথাটাকে মানে কথা বলার জন্য আর কি। তো আমি আপনারা সবাই জানেন যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে আহ, যে আমাদের আরএনজি সেক্টরটা, বাংলাদেশে হচ্ছে আরএনজি সেক্টরটা অর্থাৎ রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তারপরেই সেকেন্ড পজিশনে আছে হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট করি আমরা, এবং এই এক্সপোর্টের পরিমাণ দিন দিন গ্র্যাজুয়ালি প্রচুর পরিমাণে বাড়তেছে। আচ্ছা, এই বাড়ার বিষয়টা কিন্তু আমাদের জন্য সবচেয়ে আশার একটা কথা, যে যদি এই সেক্টরের ব্যবসা বাড়ে, আহ এই এই বিষয়টা জেনে আপনার এই লাভটা হবে যে ধরেন আহ এই সেক্টরের ব্যবসা বাড়তেছে মানে আপনার কাজের সুযোগ বাড়তেছে, এটা হচ্ছে প্রথম কথা। এই কারণেই এই জিনিসটা জানা প্রয়োজন আর কি। আচ্ছা, দেন দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা দেশের যে মোটামুটি 300 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলা হয়, ছোট বড় মিলিয়ে আর কি, হ্যাঁ? ছোট বড় মিলিয়ে মোটামুটি 300 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে রেজিস্টার্ড, যেটা হচ্ছে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট উৎপাদনকারী, ইউনানি বিভিন্ন ওষুধ কোম্পানি, হোমিওপ্যাথিক, এবং হচ্ছে অন্যান্য সব মিলিয়ে মোটামুটি হচ্ছে 300-র মতো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা এখানে মানে আমরা প্রায় বলে থাকি আর কি। সেটা অ্যালোপ্যাথিকে মোটামুটি 257টার মতো এরকম আর কি অ্যারাউন্ড আছে আর কি। তো এর মধ্যে আমি আপনাদের স্লাইডটা মনে হয় আনতে পেরেছি এখন। ওকে, স্লাইডটা কি দেখা যাচ্ছে? ভাই এখনো প্রসেসিং আছে, দেখা যাচ্ছে না এখন। আচ্ছা, মানে তার মানে আসবে আর কি। আচ্ছা, আমি বলতে থাকি আর কি। তো এখানে আমাদের যে উৎপাদন, অর্থাৎ আমাদের ওষুধ উৎপাদনের 98%, এগুলো কমন কথাবার্তা আর কি, যে আমরা দেশের মানে আমাদের উৎপাদন যতটুকু আছে তার 98% আমাদের ওষুধ সম্পূর্ণ আমরা নিজেদের দেশে উৎপাদন করি এবং পৃথিবীর 150টা দেশে রপ্তানি করি। তো এখন আমি ইন্ডাস্ট্রি ওভারভিউতে আসলে এই প্রথম 10টা কোম্পানির হচ্ছে হলো আহ 10টা কোম্পানি সম্পর্কে বলতেছি আমি আসলে। স্লাইডটা একটু ঝামেলা করতেছে, মানে ঝামেলা করতেছে বলতে নেটওয়ার্কের কারণে এটা সম্ভবত শো হচ্ছে না, ঝামেলা হচ্ছে বারবার। তো এইখানে আমি একটা লিস্ট দেখাতে চাচ্ছিলাম আর কি। লিস্ট বলতে এটা আমার মনে হয় অনেকেই দেখেছেন আপনারা, ওই যে সেটাকে বলে হচ্ছে IQVIA, এটার নাম শুনেছেন কেউ? মানে না, আমার মনে হয় সবাই শুনেছেন আর কি। IQVIA, এই ব্যাপারে কি আমরা জানি? IQVIA সম্পর্কে একটু রেসপন্স করলে তাহলে হচ্ছে ইন্টারেক্টিভ হলে ভালো লাগবে। এটা সম্পর্কে আমি কিছুটা জানি আর কি। প্রতি বছরই এরা হচ্ছে একটা লিস্ট প্রদান করে যে আমরা বাংলাদেশের মার্কেটে কারা কেমন পারফরমেন্স করতেছে, একটা ইয়ারলি একটা রিপোর্ট ইয়েস, প্রদান করে। ইয়েস, এটা হচ্ছে ইয়ারলি বলতে এটা হচ্ছে 4টা কোয়ার্টারে। আপনাদের এই বিষয়টা ধারণা থাকাটা জরুরি যে এই IQVIA এরা হচ্ছে একটা মার্কেট মানে একটা স্ট্র্যাটেজি প্রতিষ্ঠান আর কি, MIS প্রতিষ্ঠান, যারা হচ্ছে বিভিন্ন শুধু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি না, অন্যান্য ইন্ডাস্ট্রি নিয়েও এবং বিশেষ করে হেলথ কেয়ারটাকে ফোকাস করে সারা পৃথিবীতে কাজ করে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর আরো অনেকগুলো দেশে। এবং এটা একটা মার্কেট প্রতিষ্ঠান যারা হচ্ছে মার্কেট সার্ভের মাধ্যমে একটা ইনসাইট দিয়ে থাকে যে কোনো একটা প্রোডাক্ট, একটা কোম্পানি তাদের মার্কেটে আসলে কি পজিশনে আছে, কি অবস্থায় আছে আর কি। এইটা, এই জিনিসটা IQVIA মূলত হচ্ছে দিয়ে থাকে আমাদেরকে। তো এই জিনিসটা মানে আপনারা এটা বিশেষ করে লিঙ্কডইন বা ফেসবুকে বিভিন্ন সময় বা আমার সাথে যারা কানেক্ট আছেন, আমি প্রতিনিয়ত এগুলো শেয়ার দিয়ে থাকি আর কি, দেই। তো ওই দেখা যায় যে ওই বিষয়টা আমার মনে হয় যে আপনারা অনেকেই জানেন আর কি। তো যারা জানেন না তারা এই বিষয়টা একটু জানার চেষ্টা করবেন। তো এটা এই IQVIA তারা করে কি, একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে মার্কেট সার্ভে করে থাকে যে সেলস এর উপর আসলে কোন কোন প্রতিষ্ঠানের কি অবস্থা। তো এর মধ্যে আমাদের যে প্রতি বছরই, যেমন আমার কাছে যে লিস্টটা ছিল আমি আসলে এই মুহূর্তে দেখাতে পারছি না, এটা একটু সমস্যা হচ্ছে। উম, আচ্ছা তাওহিদ, আচ্ছা কাভিকে এটা আমি স্লাইডটা পাঠাই, ওকে ওখান থেকে শেয়ার করতে পারবে? আই থিংক ইটস এ হ্যাঁ ভাই, আপনি জি ভাইয়া। আমাকে পাঠাইতে শেয়ার। পারেন, আমাকে পাঠালে আমিও শেয়ার করতে পারবো এক থেকে।
আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে আমি কিছুক্ষণ পরে পাঠাচ্ছি। আর এদিকে আমি যেটা বলতে থাকি আর কি, যে প্রথম 10টা প্রতিষ্ঠান আর কি বলি। এখানে প্রায় 50টা প্রতিষ্ঠানের আমার লিস্ট আছে, 1 থেকে 50 পর্যন্ত সিরিয়ালে, অর্থাৎ সেলস এর উপর আর কি। যে এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি 36,000 কোটি টাকার বিক্রি হয়েছে এই গত 4 মাসে। মানে এটা কোয়াড্রেন্টলি প্রকাশ করে, মানে প্রত্যেক কোয়ান্টাইলস বলে এটাকে, অর্থাৎ প্রতি 4 মাস পর পর, না সরি, প্রতি 3 মাস পর পর 4টা কোয়ার্টারে আর কি ভাগ করে আর কি। 3 4 12 মাস, এই 12 মাসে 3 মাস পর পর একটা করে ডাটা প্রকাশ করে 3 মাসের সেলস এর। তো এটা আর কি এরকম ভাবে প্রথমেই থাকে, প্রথমে বরাবরই যেটা আমরা জানি যে স্কয়ার বাংলাদেশের 1 নম্বর কোম্পানি। তারপর ইনসেপ্টা, আপাতত লাস্ট কোয়ার্টাইলস, অর্থাৎ এটাকে বলতেছে হচ্ছে Q1, Q25 আর কি, 2025-এর প্রথম 3 মাসে বেচা বিক্রির উপর তারা হচ্ছে স্কয়ার 1 নম্বর কোম্পানি, ইনসেপ্টা 2 নম্বর, বেক্সিমকো হেলথ কেয়ার, রেনাটা, এসকেএফ, অপসোনিন, অ্যারিস্টো ফার্মা, পপুলার, এসিআই, সরি একমি। এরপরে আছে এসিআই, রেডিয়েন্ট, ড্রাগ ইন্টারন্যাশনাল, ইউনিমেড ইউনি হেলথ, বিকন, নোভো নর্ডিক্স, নিপ্রো জেএমআই, জিসকা, ইবনে সিনা 19 নম্বর, নাভানা হচ্ছে 20 নম্বর। এই তো মোটামুটি টপ 20 কোম্পানি আর কি। তো এটা হচ্ছে যে আমাদের টপ 20, 20টা কোম্পানি, এটা হচ্ছে এরকম। তো আমি এই ইন্ডাস্ট্রি গুলো সম্পর্কে কি ওভারভিউ বলবো আমি কিছু টুকটাক, প্রথম মোটামুটি 20টা একটা ধারণা হয়ে যাক আপনাদের নাকি? জি ভাই, অবশ্যই বলতে পারেন ভাই। আচ্ছা, তো এখানে আমার মনে হয় নতুন যারা আছেন তাদের মোটামুটি একটা বেসিক ধারণা এটা একটু কাজে লাগতে পারে। আপনারা জানেন, তারপরেও নতুন কোনো তথ্য এখানে যুক্ত হতে পারে আমার বলার মধ্যে। তো সে কারণে আর কি বলছি, স্কোয়ার স্কোয়ার সেই অনেক আগে থেকেই মোটামুটি 19 20 বছর ধরে তারা হচ্ছে তাদের অবস্থানটা ধরে রাখছে এই অবস্থানেই, যে তারা দে আর দ্য নাম্বার 1, এরকম একটা বিষয়। তার আগে হচ্ছে আহ আহ, অন্য কোম্পানিগুলোর শেয়ার সম্ভবত ছিল। এরপরে ইনসেপ্টা ওভার গ্রোয়িং একটা কোম্পানি। ইনসেপ্টার স্কোয়ারের হচ্ছে বলি একটু, স্কোয়ার হচ্ছে আপনারা যারা ইসলামিক ইউনিভার্সিটি আছেন, পাবনা ইউনিভার্সিটি আছেন, তাদের জন্য তো একটা ভালো চয়েস। ওই হচ্ছে ইনসেপ্টা বাড়ির কাছেই, তার মানে হচ্ছে পাবনাতে তাদের প্ল্যান্ট আছে অনেকগুলো। পাবনাতে একটা মাদার প্ল্যান্ট আছে মূল, যেখান থেকে স্কোয়ারের জন্ম। এরপরে আরেকটা নতুন স্কোয়ার লাইফ সায়েন্স এর কাজ হয়ে গেছে আর কি, মোটামুটি ওখানে রিক্রুটমেন্ট অলরেডি শুরু হয়েছে। তো ওটাও একটা বিশাল ইনভেস্টমেন্ট, প্রায় 200 একর জায়গার উপর। তো ওটা এসএলএল বলে আর কি, স্কোয়ার লাইফ সায়েন্স এটা। আর স্কোয়ারে আর একটা প্ল্যান্ট আছে কালিয়াকৈরে, এখানে হচ্ছে তাদের এফডিএ অ্যাপ্রুভড প্ল্যান্ট গুলো এখানে অনেকগুলো আছে আর কি। এখান থেকে এক্সপোর্ট 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 বিভিন্ন কিছু হয় আর কি। এই হচ্ছে স্কোয়ারের 3টা প্লান্ট। এরপরে স্কোয়ারের আরো কিছু আছে, যেমন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিছু প্রতিষ্ঠান আছে, অর্থাৎ স্কোয়ারের ওই প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে, ওরা নিজেরাই ওদের প্যাকেট ট্যাকেট বানায়। মানে শিপার কার্টুন, বাল্ক কার্টুন টার্টুন এগুলো যেগুলো আছে ওরা নিজেরাই ওদের এগুলো, এটাকে বলা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর কি, এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আছে ইনসেপ্টা। ইনসেপ্টার হচ্ছে ইনসেপ্টা হচ্ছে 2 নম্বর কোম্পানি, এবং ইনসেপ্টটা খুবই দ্রুত এবং খুবই দ্রুত গ্রো করতেছে। মানে এরা এমন ভাবে দৌড়াচ্ছে যে স্কোয়ার, যদিও স্কোয়ার থেকে একটু পিছনেই আছে। যেমন এই এই গত হচ্ছে এই যে লাস্ট কোয়ান্টাইলস, অর্থাৎ হচ্ছে লাস্ট যে 3 মাস 2025-এর, এই 3 মাসে স্কোয়ারের বিক্রি ছিল 6,400 কোটি টাকার কাছাকাছি উপরে। এবং ইনসেপ্টার বিক্রি ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে কত, ইনসেপ্টার বিক্রি ছিল হচ্ছে 4,600 কোটি টাকা। হ্যাঁ, এরপরে বেক্সিমকো। তবে ইনসেপ্টার কাজের যে বিষয়টা, ইনসেপ্টাতে আসলে মানে, আচ্ছা এই কাজের পরিবেশে পরে আসি, কারণ হচ্ছে এটা একটু কন্ট্রাডিক্টরি। আচ্ছা, এটা একটু পরে আসতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে বেক্সিমকো আছে। বেক্সিমকো বেশ ভালো একটা অবস্থানে ছিল, তাদের ওই যে করোনার সময় বেশ টিকা টিকা এইসব বিভিন্ন কিছু তারা ইমপ্লিমেন্ট করছে, রেমডিসিভির, তাদের বিভিন্ন ড্রাগ। তারপরে হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারের হচ্ছে 4 নম্বরে আছে। হেলথ কেয়ারের প্ল্যান্ট হচ্ছে আপনাদের এখানে কি বলে এটাকে, গাজীপুরের এই পাশটাতে রাজেন্দ্রপুরে। হ্যাঁ, এখানে যারা ইসলামিক ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইউনিভার্সিটির অনেকেই আছে এখানে। এই হচ্ছে আমাদের প্রথম ব্যাচ থেকে 2 ব্যাচ থেকে অনেকেই এখানে জয়েন করেছে, আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে রেনাটা। রেনাটাতে হচ্ছে
আর রেনাটা হচ্ছে 5 নম্বরে আছে। রেনাটা রেনাটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল আগে, যেটা হচ্ছে ফাইজার। হ্যাঁ, ফাইজারটা পরে ওরা যখন ওদের অপারেশন এখানে ক্লোজ করে চলে গেল, তখন বাংলাদেশি ম্যানেজমেন্টের কাছে তারা হ্যান্ড ওভার করে দিয়ে তারপরে হচ্ছে তারা ওই দেশে মানে তারা এখান থেকে চলে গেছে আর কি। তো তারপরে নাম চেঞ্জ করে ফাইজারকে রেনাটা রাখা হয়েছে। আচ্ছা, এটা তারপরে এসকেএফ। এসকেএফ এর মালিক হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে গিয়া প্রথম আলো, ডেইলি স্টার, এখানে ট্রান্সকম গ্রুপ। ট্রান্সকম গ্রুপ হচ্ছে এসকেএফ এর বিশাল একটা শেয়ার তারা করে আর কি। অপসনিন, অপসনিন আছে 7 নম্বরে। অপসনিনের প্ল্যান্ট হচ্ছে বরিশাল। হ্যাঁ, এটা বেশ দূর। ওই ওই বেল্টের যারা আছে তাদের জন্য সুবিধা হয় আর কি, আর যারা ধরেন বরিশাল ওই অঞ্চলে যারা আছেন তাদের জন্য এখানে কাজ করাটা সুবিধা আর কি। এটা অপসনিন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারিস্টো ফার্মা আছে। আমি এখানে কর্মরত আছি। আমাদের 2টা প্ল্যান্ট আছে, একটা হচ্ছে শ্যামপুরে, ওটা মাদার মাদার প্ল্যান্ট, এবং আরেকটা নতুন প্ল্যান্ট হয়েছে যেখানে আমি কর্মরত, সেটা হচ্ছে গাজীপুরের গাছাতে। হ্যাঁ, সুন্দর একটা প্ল্যান্ট এটা। ইউজিএমপি পেয়েছে, কিছু অ্যাক্রিডিটেশন আমাদের আছে, আরো কিছু কাজ চলতেছে। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, এরপর আছে পপুলার। পপুলার আসলে অনেক নিচে ছিল। পপুলারের একটা লক্ষ্যই ছিল, আপনারা যারা পপুলারে ওই জব মানে ইয়ের জন্য ইন্টারভিউ দিতে যাবেন, তো ইন্টারভিউ এর আগেই তারা হচ্ছে একটা প্রেজেন্টেশন দেয় আর কি এই জায়গা থেকে। দেখবেন যে ওইখানে তাদের লক্ষ্য বলে যে আমরা হচ্ছে টপ 10 কোম্পানিতে আসতে চেয়ে মানে চাই আর কি। একটা একটা সময় ছিল আর কি, আমরা যখন শুরু করেছিলাম তখন বলতো যে টপ 10-এ অলরেডি তারা দেয়ার ইন টপ 10, অর্থাৎ প্রথম 10 নম্বর কোম্পানিতে চলে এসেছে। তো এটা একটা ভালো অ্যাচিভমেন্ট তাদের, তারা মানে তাদের ইয়ে আর কি। তো এদিক থেকে তারা বেশ ভালো মার্কেটিং, অ্যাগ্রেসিভ মার্কেটিং টার্গেটিং, এদিকে তাদের কথা শোনা যায় আর কি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এটা গেল পপুলার। পপুলারের হচ্ছে ওদের অ্যারিস্টো ফার্মা বলি। অ্যারিস্টো ফার্মা আমাদের হচ্ছে অপথ্যালমিক প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে অপথ্যালমিক প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেট লিডার আমরা, এরকম আর কি। যে এই জিনিসটা একটু বুঝতে হবে, বিশেষ করে এই ইনসাইট গুলো আপনাদেরকে এখনই বলছি এই কারণে যে আপনাকে এই জিনিসটা মার্কেটিং এ খুব কাজে দেয়। যারা হচ্ছে পিএমডি তে যেতে চান, মার্কেটিং এ যারা জব করতে চান, তাদেরকে এই অর্থাৎ টপ 10 কোম্পানি, টপ 20 কোম্পানি সম্পর্কে, অন্তত সেলস সম্পর্কে, কারা কিভাবে, কাদের কোন প্রোডাক্ট কি অবস্থায় আছে, এই বিষয়গুলো সম্পর্কে ভাইভাতে খুব ধরে, এবং এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাওয়া হয়, এবং মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা থাকা জরুরি আর কি। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার, তাই না? মানে নাকি আমি খুব দ্রুত বলতেছি? না না ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, বাকিরা, তাহলে তাদের বাকিরা একটু রেসপন্স করলে ভালো হয়। মানে আই এম ইন দ্য জি রাইট ভাই। রাইট পেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি যদি ভাই, শোনা সমস্যা যাচ্ছে। হয় যে যদি খুব বেশি দ্রুত বলে যাই, আমি আবার মানে এত দ্রুত বলি যে এটা আবার অনেকে হয়ে যায় আর কি, মানে ধরতে অসুবিধা হয়, এরকমও শুনেছি মাঝে মধ্যে আর কি। যাই হোক, আচ্ছা, তারপরে হচ্ছে কোথায় ছিলাম? আমরা ছিলাম পপুলারে। পপুলারও হচ্ছে তারা ভালো তৈরি করে। অন্য অন্য প্রোডাক্টও আছে, কিন্তু তাদের সিগনেচার প্রোডাক্ট গুলো আপনারা যখনই মার্কেটিং এ ভাইবার র্যাপে দিতে যাবেন, প্রত্যেক কোম্পানি কোন জায়গাটাতে মার্কেট লিডার এই বিষয়টা জানা থাকা মানে জানা উচিত আর কি। বা জানলে এই জিনিসটা কাজে দিবে। যেমন অ্যারিস্টো ফার্মাতে যদি ভাইবা দিতে চান মার্কেটিং এ, তাহলে এটা জানতে হবে যে অ্যারিস্টো ফার্মার হচ্ছে ওদের সিগনেচার প্রোডাক্ট কোনগুলো, মানে কোথায় তারা তাদের অবস্থানটা শক্তিশালী। এটা হচ্ছে হলো মানে অপথ্যালমিক প্রোডাক্ট, চোখের যে প্রোডাক্ট গুলো আছে, এটা হচ্ছে অপথ্যালমিকে আমরা বাংলাদেশেও 1 নাম্বার, মায়ানমারেও 1 নাম্বার। হ্যাঁ, এটা। আচ্ছা, গেল। এরপরে পপুলার আমাদের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী, জেনারেল আমাদের তৃতীয় প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, মানে আমরা অপথ্যালমিক যদি একটা মার্কেট ধরি, অপথ্যালমিক মার্কেটে আহ অ্যারিস্টো ফার্মা 1, পপুলার 2 এবং জেনারেল 3 নম্বরে আছে আর কি, এরকম একটা ইয়ে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হলো হেলথ কেয়ার। বলতেছিলাম হেলথ কেয়ারের হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে পোর্টফোলিও আছে, অর্থাৎ হচ্ছে ওই যে গ্যাসের ঔষধ, হচ্ছে ওদের 1,000 কোটি টাকার প্রোডাক্ট ওরা বলে। 1,000 কোটি টাকা বিক্রি হয় বছরে, সেটা হচ্ছে হলো সার্জেল। হ্যাঁ, সার্জেলটা ওটা হচ্ছে এরকম আর এটা তারা বলে আর কি। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে হলো এসিআই, না সরি, একমি। একমি হচ্ছে বাংলাদেশি কোম্পানি, একমি ল্যাবরেটরিজ। তারা তাদের হচ্ছে প্ল্যান্ট আছে হচ্ছে এদিকে ইয়ের দিকে আর কি। এটা হচ্ছে কি ধামরাই, ধামরাই মানিকগঞ্জের রোডটাতে এদিকে আর কি, এদিকে প্ল্যান্ট আছে। আর হচ্ছে একমি, একমি সম্পর্কে আর আপাতত কোনো তথ্য আমার এই মুহূর্তে মনে নাই।
আচ্ছা, এরপরে আছে এসিআই। এসিআই হচ্ছে একটা গ্রুপ। এসিআই এর আসলে পূর্ব নাম ছিল আইসিআই। এটা পাকিস্তান যখন ছিল অনেক আগের প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তানিদের তৈরি করা একটা প্রতিষ্ঠান। বাংলাদেশ হওয়ার পর এটাকে আইসিআই কে এসিআই বলে, এবং পাকিস্তানে এখনো আইসিআই আছে আর কি, ওই প্রতিষ্ঠান নামে। তো এসিআই এখন, এসিআই এর ওদের বিভিন্ন বিজনেস আছে, মানে কংগ্লোমারেট আর কি। ওদের হচ্ছে ওই যে স্বপ্ন রিটেল শপ আছে, স্বপ্ন, তারপরে হচ্ছে হলো ওদের হচ্ছে ওই যে মোটরস এর বিজনেস আছে। হ্যাঁ, ইয়ামাহার সাথে করে, মানে বিভিন্ন দিকে ওদের বড় বিজনেস আছে। ফার্মাসিউটিক্যাল কে ওরা দেখে। তো এসিআই সেদিক থেকে মোটামুটি ভালো একটা প্রতিষ্ঠান। আচ্ছা, রেডিয়ান্ট এরপরে আছে। রেডিয়ান্ট আরো নিচের দিকে ছিল, 16-17 নম্বরের দিকে ছিল, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠছে আর কি। হ্যাঁ, এরকম আর কি। তো রেডিয়েন্ট হচ্ছে খুবই আহ, মানে গ্রোয়িং একটা কোম্পানি। হ্যাঁ, রেডিয়েন্টের আরো দুইটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে হলো আহ জেনফার। আপনারা জেনফারের নাম শুনেছেন? জেনফার, জেনফার বাংলাদেশ। এটা হচ্ছে জুলফার ছিল। জুলফার, জুলফার এটা হচ্ছে হলো মধ্যপ্রাচ্যের একটা দেশ, সম্ভবত হচ্ছে কাতারের। কাতারের সাথে বাংলাদেশের একটা জয়েন্ট ভেঞ্চার ছিল আর কি, জুলফার। হ্যাঁ, জুলফার, জুলফার পরবর্তীতে যখন এই দেশ ছেড়ে চলে যায় তখন সেটা রেডিয়েন্ট কিনে নেয়। আরেকটা আছে, আরেকটা কি প্রতিষ্ঠান যেন আছে এই ইয়ের সাথে আর কি, হচ্ছে রেডিয়েন্টের সাথে। হ্যাঁ, এরা একসাথে একটা গ্রুপে আর কি করে, তিনটা একই মালিকের, অর্থাৎ হচ্ছে এই যে যারা ঝিনাইদহে আছেন, ঝিনাইদহের এমপি বাংলাদেশের, উনিও একজন ফার্মাসিস্ট, যাকে নিয়ে খুব এখন আলোচনা হয়। আপনারা অনেকেই হয়তো বা তাকে চেনেন, যে মহুল স্যার, ওনার প্রতিষ্ঠান আর কি এটা। আচ্ছা, ও এইখানে আরেকটা বিষয় হচ্ছে বেক্সিমকো সম্পর্কে বলতেছিলাম। বেক্সিমকোরও আরো দুইটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে ওদের। হ্যাঁ, একটা হচ্ছে নুভিস্তা ফার্মা, আর একটা হচ্ছে সাইনোভিয়া ফার্মা। নাম শুনেছেন এগুলা? জি ভাই, এগুলোর নাম শোনা নুভিস্তা, হয়েছে। আচ্ছা, নুভিস্তা এবং সাইনোভিয়া, এই দুটা হচ্ছে এই বেক্সিমকোর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এই সাইনোভিয়া হচ্ছে এর আগে সানোফি ছিল। সানোফি যখন এই যে 2016-17 সালের দিকে যখন তাদের এইগুলো এই দেশ ছেড়ে হচ্ছে তাদের ব্যবসাগুলো ক্লোজ করে ফেলে, তখন হচ্ছে এটা বেক্সিমকো কিনে নেয় আর কি। আচ্ছা, আর নুভিস্তা সেটাও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল। নুভিস্তাকেও পরবর্তীতে হচ্ছে হলো এই বেক্সিমকো কিনে নিচ্ছে আর কি। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এরপরে হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল আছে। ড্রাগ ইন্টারন্যাশনালের মালিকরা হচ্ছেন ওই খাজা ইউনুস আলী মেডিকেলের নাম শুনেছেন আপনারা হয়তো অনেকেই। খাজা ইউনুস আলী মেডিকেলের যারা স্বত্বাধিকারী ওনারাই হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল। দেখেন এরকম, এখানে আরো অন্যান্য শেয়ার আছে, তবে ওনারাই মূল আর কি। আচ্ছা, এরপরে ইউনিমেড, ইউনিহেলথ আছে। তারপরে হচ্ছে বিকন। বিকন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে আর কি, মানে এরা গ্রোয়িং আর কি। আর বিকন আছে, বিকনের আলাদা এফডিএ অ্যাপ্রুভড সেফালোস্পোরিন প্ল্যান্ট আছে। তো ওদের হচ্ছে ওরা এফডিএ অ্যাপ্রুভাল পাইছে সেফালোস্পোরিনের ক্ষেত্রে, যেটা একমাত্র বিকনেরই আছে, অন্য কোনো প্রতিষ্ঠানে নাই। আচ্ছা, আর হচ্ছে বিকন গুরুত্বপূর্ণ হচ্ছে ওরা হচ্ছে অ্যান্টি ক্যান্সার পোর্টফোলিওতে নাম্বার 1। এটা একটু আর কি, যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো যে উৎপাদন করে, সেই অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো হচ্ছে হলো, মানে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলোতে 1 নাম্বার হচ্ছে বিকন। আচ্ছা, এরপরে নভো নর্ডিক্স আছে। নভো নর্ডিক্স হচ্ছে বাংলাদেশে অনেকগুলো বেশ কিছু প্রোডাক্ট আছে ওদের, এর মধ্যে হচ্ছে হলো কি বলে ইনসুলিন। আমাদের ইনসুলিনের একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট দেয় হচ্ছে নভো নর্ডিক্স। আচ্ছা, এরপরে আছে হচ্ছে নিপ্রো জেএমআই। নিপ্রো জেএমআই হচ্ছে এটা একটা আহ জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার। হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার বলতে দুইটা দেশের ইনভেস্টমেন্ট, জয়েন্টলি ইনভেস্টমেন্ট, এটাকে জয়েন্ট ভেঞ্চার বলে আর কি। তো নিপ্রো জেএমআই হচ্ছে সেই ধরনের কোম্পানি। ওনারা, এই নিপ্রো জেএমআই হচ্ছে আবার আহ, যে আমাদের হসপিটাল রিকুইজিট যেগুলো আছে, হ্যাঁ, যে আমাদের মেডিকেল গুলো, মানে ছোট ছোট ডিভাইস গুলো যেগুলো ধরেন ইনজেকশন টিনজেকশন, তারপরে হচ্ছে ওই যে ওটাকে আম, বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্ট কিছু আছে, এগুলার মার্কেট লিডার হচ্ছে নিপ্রো জেএমআই। ওরা এই জিনিসটা, মানে ওদের উপরে কেউ নেই, মার্কেটটা ওরাই মোটামুটি অনেকটা দখল করে রাখছে আর কি, নিপ্রো জেএমআই আর কি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জিসকা। জিসকা ফার্মা এটা অনেক আগের একটা প্রতিষ্ঠান।
তো এরকম আর কি। আর ইবনে সিনা, ইবনে সিনা আছে হচ্ছে 19 নম্বরে। ইবনে সিনা সম্পর্কে যেটা লোকমুখে সবচেয়ে বেশি প্রচলিত, যে এখানে আহ, জামাত ইসলামের সংযুক্ততা বেশি বা এরকম কিছু একটা বলা হয় আর কি, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এই আর কি। এরপরে হচ্ছে নাভানা গ্রুপের ই আছে, নাভানা ফার্মা সেটা। তারপরে সাইনোভিয়া, নোভিস্তা, এই দুইটা হচ্ছে বেক্সিমকোর সাবসিডিয়ারি। এই দুইটা প্রতিষ্ঠান 21-22 নম্বরে আছে। নোভার্টিস আছে এরপরে। এই জিনিসটা একটু জানতে হবে, বাংলাদেশে কারা কয়টা প্রতিষ্ঠান এখনো অবশ্যই মানে যারা আছে, আহ, যারা হচ্ছে মাল্টি ন্যাশনাল। এই বিষয়টা আপনাদেরকে যারা মার্কেটিং এ জব করতে যাবেন বা ই করতে চান তারা এই বিষয়টা একটু জেনে যাবেন। যেমন হচ্ছে নোভার্টিস আছে, তারপরে হচ্ছে নভো নর্ডিক্স আছে, নোভার্টিস আছে, রস আছে, সান ফার্মা আছে, হ্যাঁ, এই, আর ইলাই লিলি, সার্ভেয়ার, সান্দোজ। এই কয়টা প্রতিষ্ঠান হচ্ছে, আপনারা এটা একটু নোট ডাউন করেও নিতে পারেন আর কি। এই কয়টা প্রতিষ্ঠানই হচ্ছে যারা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি এখনো বাংলাদেশে আছে আর কি। আচ্ছা, এই আর বলতে যাচ্ছি না, এখানে আরো অনেকগুলো ফার্মাসিউটিক্যাল আছে এর মধ্যে। আপনারা এইগুলা নিয়ে প্রত্যেকটা নিয়েই একটু বসে বসে একদিন, মানে যারা রিসেন্ট খুব দ্রুত জবে যাবেন, জবের প্রস্তুতি নিচ্ছেন, তারা এই বিষয়গুলো একটু ইন্ডাস্ট্রি ওভারভিউ আপনারা হচ্ছে, সেটা এখন তো আর মানে এগুলো জানা খুবই সহজ। কোন ইন্ডাস্ট্রি সম্পর্কে ওয়েবসাইট আছে, চ্যাট জিপিটি আছে, যদিও এখানে মাঝে মধ্যে ভুলভাল বিভিন্ন কিছু বলে আর কি। তো তারপরেও ওয়েবসাইট দেখলে অনেক কিছু আহ, মানে জানা যাবে আর কি। তো আপনারা যেখানে যে প্রতিষ্ঠানে ভাইবা দিতে যান, যে প্রতিষ্ঠানে চাকরি শুরু করবেন বা মানে পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা আগে একটু দেখে যাবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি আপাতত ইন্ডাস্ট্রি ওভারভিউটা এই পর্যন্তই শেষ করি। আর হচ্ছে ইন্ডাস্ট্রি ওভারভিউটা শেষ করার পর আমরা হচ্ছে চলে যাব এখন কি এরিয়াস। আমরা এখন আলোচনা করতে চাই হচ্ছে যে আমরা যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করব বা জব শুরু করব, সেখানে হচ্ছে কোন কোন জায়গাগুলোতে আমাদের কাজের কি কি কাজের সুযোগ আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি। আমি তাহলে একটু স্লাইডটা পাঠাই। একটু সবাই একটু ধৈর্য ধরে 2 মিনিটের মধ্যে আবার একটু ঘোরাঘুরি করে আসেন, তারপরে আমরা একটু শুরু করি আবার ইনশাআল্লাহ। তাওহিদ, আমি হচ্ছে দেখো, স্লাইডটা মনে হয় মেসেঞ্জারে দিয়েছি, এটা কি থেকে এক্সট্রাক্ট করতে পারবা? ভাই ভাই এই যে এই আমার লিস্টটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি আমি। এই লিস্টটা সবার কাছে ও চলে আচ্ছা গেছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি এটা, সবাই দেখবে এখন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। না, তারপর আমি স্লাইডটা একটু পাঠাচ্ছি, স্লাইডটা পাঠালে ওইটার সাথে একটু আমরা কোরিলেট করে বলতে বলতে আগানো যাবে আর কি। ঠিক আছে, আমি 2 মিনিট একটু সবাই একটু আবার রিল্যাক্স তারপরে আবার শুরু করব। আপনারা যারাই ইন্ডাস্ট্রিতে যাবেন, ওই সবাই এটা আগে স্টাডি করে যাবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয় বলতে অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল প্রফেশন হিসেবে আপনার তো আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা উচিত। এবং যত ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা থাকবে, তত দেখবেন আপনার পরবর্তীতে আপনার একটা ইনসাইট তৈরিতে সুবিধা হবে। হ্যাঁ, যে আপনি চিন্তা করলেন যে আপনি ওই 10 নম্বর কোম্পানিতে চাকরি শুরু করবেন। হ্যাঁ, কিছু আছে যে আমরা জানি না যে হচ্ছে এটা কোম্পানির কি অবস্থা, কোম্পানি প্রতিষ্ঠান কি অবস্থায় আছে, কি পরিস্থিতি, হুট করে হইলো আর জয়েন করে ফেললো। তাদের সম্পর্কে খুব বেশি ধারণা নাই, এবং তাদের আগের পরিস্থিতি কি ছিল, ভবিষ্যতে কি হবে, কি পরিস্থিতি, এই বিষয়গুলো যখনই আপনি একটা ইনসাইট থাকবে, তখন আপনি 1-2 বছর পরে যখন সুইচও করতে যাবেন, তখন হচ্ছে অবশ্যই হচ্ছে একটা মানে নিজের একটা আইডিয়া থাকবে যে এটাতে এরকম কি অবস্থায় কি করতেছি।
আবার শুরু করি। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমাদের কোথায় কোথায় কাজের সুযোগ আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। এখানে আমার মনে হয় যে মোটামুটি সবাই ফার্মাসিউটিক্যাল, আরো ভিন্ন ব্যাকগ্রাউন্ডেরও দুই একজন আছেন জানি, যারা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজিরও আছে। তো আমি আসলে বেসিক্যালি বিষয়ে আসবো। তার আগে আমি আমাদের ফার্মাসিস্টদের জন্য, যেহেতু এখানে তারাই বেশিরভাগ ফার্মাসিস্ট, তাদের জন্য আসলে আমি একটু বলে নেই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমাদের আসলে কোথায় কোথায় কাজের সুযোগ আছে এবং কিভাবে আমরা কাজ করতে পারি আর কি। তো প্রথমেই শুরু করি যে ফার্মাসিস্টরা প্রথম যে জায়গাটাতে কাজ করতে পারে সেটা প্রোডাকশন বা উৎপাদন বিভাগ বা প্রোডাকশন ডিপার্টমেন্ট যেটাকে বলে। যে এটা একটা কমন সিনারিও বা কমন জায়গা, এবং ফার্মাসিস্টরা এই জায়গাটাতেই তাদের যে স্থান, এটা অন্য কেউ নিতে পারে না বা নিতে পারবে না। ধরেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বায়োকেমিস্টরা কাজ করে, মাইক্রোবায়োলজিস্টরা কাজ করে, কেমিস্ট্রি গ্রাজুয়েটরা কাজ করে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা কাজ করে, তারপরে অন্য অন্য আরো অনেক গ্রাজুয়েট, বিভিন্ন সাবজেক্টের গ্রাজুয়েট আছে যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে। কিন্তু একমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টই এমন একটা ডিপার্টমেন্ট যেখানে ফার্মাসিস্ট ছাড়া অন্য কোনো গ্রাজুয়েটদের কাজ করার সুযোগ নেই। এবং এটা কেন নাই, এই বিষয়ে কি কেউ জানেন বা কেউ বলতে পারবেন, মানে কেন এই জায়গাটা নাই? একটু ইন্টারেক্ট করলে ভালো হয়। আহ, হচ্ছে এই বিষয়ে কি জানা আছে যে কেন এই জায়গাটা অন্য কেউ নিতে পারে নাই বা নিতে পারছে না বা নিতে পারবে না? কেন সেইখানে ফার্মাসিস্টই লাগে? তার ধারণা আছে এই বিষয়ে? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে ভাই, এবং আমি আচ্ছা স্লাইডটা আচ্ছা। ওপেন করছি ভাই, যদি আহ, আচ্ছা, স্লাইডটা একটু পরে দিচ্ছি আমি, মানে ট্রাই করতেছি, কিন্তু এখানে ব্যাপক ঝামেলা হচ্ছে আমার। এই আর কি, আমি পাঠাইয়া তোমাকে জানা। আচ্ছা, ভাই কেন? আমি স্লাইড ওপেন আচ্ছা, করছি ভাই। স্লাইড তুমি কি পাইছো? ও আচ্ছা, স্লাইড ওপেন হ্যাঁ আমি করছো। পাইছি, এবং আপনার স্লাইড শেয়ার করছি আমি অলরেডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, got it। আচ্ছা, 3 নাম্বার স্লাইডে যাও তাহলে। আমরা 3 নাম্বার স্লাইড একটু যাই। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা তো দেখেছি সবাই, তাই না? টপ এমপ্লয়ার্স ইন বাংলাদেশ। এরপরের স্লাইড, নেক্সট। ওকে, এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা কি কেউ মানে কারো জানা নাই না কেন প্রোডাকশনে ফার্মাসিস্টের প্রয়োজন? এটা কি অন্য কেউ কাউকে দিয়ে হইতো না? যেমন কোয়ালিটি অ্যাসুরেন্সেও কিন্তু কেমিস্ট্রি গ্রাজুয়েটরা কাজ করে, কোয়ালিটি কন্ট্রোলে তো আছেই কেমিস্ট্রি গ্রাজুয়েটদের, তাদের বায়োকেমিস্টদের, মাইক্রো এইটা হচ্ছে দ্য মাইক্রোবায়োলজিস্টদের, ফার্মাসি তারা অর্ডিন্যান্স, 1982 সালে যে অর্ডিন্যান্স রয়েছে ফার্মেসির, সেটার জন্য। ইয়েস, এক্স্যাক্টলি। এই বিষয়টা এটাই আমাদেরকে, আমাদের জায়গাটাকে প্রোটেক্ট করছে। নইলে সত্যি কথা বলতে এই জায়গা অন্য কেউ নিয়ে নিত। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যে অন্য জায়গাগুলোতেও অলরেডি অনেক জায়গায় কোয়ালিটি অ্যাসুরেন্স বলি, সেটা কোয়ালিটি কন্ট্রোল তো আছেই। বাকিগুলা সম্পর্কে নাই বলি, কারণ হলো বাকিগুলাতে ভুরি ভুরি লোকজন আছে বাইরে, মানে অন্য গ্রাজুয়েটরা যারা আছে। আমি অন্যদেরকেই বলতেছি না, কিন্তু আমাদের জায়গাটা প্রোটেক্ট করা হয়েছে শুধু এই অর্ডিন্যান্সের মাধ্যমে। এবং দ্যাট ওয়াজ এ, মানে এটা মাইলস্টোন বলা যায় আর কি, যে যার জন্য আমাদের এই এটা প্রোটেক্ট হয়েছে, মানে আমাদের অধিকারটা বা আমাদের জায়গাটা প্রোটেক্ট হয়েছে এই কারণে। নইলে এই জায়গাও হয়তো বা অন্য কোনো গ্রাজুয়েটদের দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাইতো, তখন আমাদের আসলে জব সেক্টর বা কাজের ক্ষেত্র আরো কমে যাওয়ার একটা বড় ধরনের স্কোপ তৈরি হইতে পারতো আর কি। আচ্ছা, গেল। প্রোডাকশন ডিপার্টমেন্টটা প্রোডাকশন ডিপার্টমেন্টটা প্রোডাকশন ডিপার্টমেন্টের যারা জব করেন, আহ, এখানে কি কি স্কিল প্রয়োজন এবং এই প্রোডাকশন ডিপার্টমেন্টে মানে কাজের অবস্থাটা কি, সেই বিষয়ে আমি বলি। কারণ এইসব বিষয়ে আমি যখন প্রশ্ন নিচ্ছিলাম, অনেকগুলো প্রশ্ন এই বিষয়ে আসছে যে কোন ডিপার্টমেন্টের কি অবস্থা।
সেগুলো সম্পর্কে বলার জন্য বলা হয়েছিল আর কি। তো প্রোডাকশন ডিপার্টমেন্টটা হচ্ছে এইভাবে বলা হয় যে প্রোডাকশন যদি না হয় তাহলে হচ্ছে আপনার বাকি আর কিছু হবে না। বিষয়টা কিন্তু এরকম, প্রোডাকশন যদি না হয় তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স এর করার কোনো প্রশ্ন ওঠে না, মার্কেটিং সেলসও আসবে না, রেগুলেটরি অ্যাফেয়ার্স এর প্রশ্ন নাই, আর লজিস্টিক্স আবার অন্য কোনো কিছু না। তার মানে মূল কেন্দ্র হচ্ছে কোনটা, প্রোডাকশন ডিপার্টমেন্ট। এবং প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজের পরিবেশটা কেমন সেটা একটু যদি ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রোডাকশন ডিপার্টমেন্টটা একটু টার্গেট বেস। টার্গেট বেস বলতে ধরেন হচ্ছে আপনাকে বলে দেওয়া হলো যে আপনার মার্কেটে এতগুলো চাহিদা আছে, দ্রুত এটা তৈরি করে দিতে হবে। এবং সেটার সাথে সাথে ম্যান আওয়ার একটা টার্ম আছে আর কি। যে ধরেন কতজন লোক কাজ করতেছে, কতজন লোকের বিপরীতে আপনি কতটুকু আউটপুট দিচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টের একটা চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, তো এইখানে প্রোডাকশন ডিপার্টমেন্টের মূলত কাজ হচ্ছে যে একটা মান্থলি তাদের একটা শিডিউল থাকে। ওই শিডিউল অনুযায়ী আহ, এটা হচ্ছে মান্থলি যে যে সেলস যে আছে, মান্থলি সেলস এর উপর একটা মানে ফোরকাস্টিং থাকে এটাকে আর কি। ওই ফোরকাস্টিং এর উপর প্রোডাকশন ডিপার্টমেন্টে তাদের একটা প্রোডাকশন শিডিউল তৈরি করে। শিডিউল তৈরি করে যে তাদের ওই যারা কাজ করেন তারা দীর্ঘদিন ধরে ওই বিষয়ে অভিজ্ঞ। যে ধরেন ধরেন বছরের বর্ষার সময় দেখা যায় যে ডায়রিয়ার প্রকোপটা বেড়ে গেছে বা বেড়ে যায়। তারা জানে যে বছরের অমুক মাসগুলাতে বর্ষার তৈরি হয় বা এরকম শীত কাজ করে, ওই সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, এই প্রয়োজন হয়, ওইভাবে তারা হচ্ছে একটা মান্থলি। এবং তাদের যে এসিপি ডেটা থাকে আর কি, মানে এসিপি হচ্ছে একটা ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার, যেটার মাধ্যমে পুরো একটা ইন্ডাস্ট্রিতে সবকিছু ম্যানেজ করা যায়। এসএপি, এই বিষয়টা একটু মাথায় রাখতে পারেন যে এসএপি একটা মানে এসএপিটা ইন্ডাস্ট্রিতে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই খুব প্রচুর পরিমাণে এসএপি ব্যবহার করা হয় আর কি। তো এটা হচ্ছে আপনাদের একটা মানে জানার একটা জায়গা হতে পারে এসএপি কি বা কি। যদিও এটা প্র্যাকটিস করার সুযোগ নাই ওইভাবে বা শেখার সুযোগ নাই আগে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজের মাধ্যমে শিখতে হয় আর কি। তো প্রোডাকশনে এই জিনিসগুলো ব্যবহার করে এই কাজগুলো করা হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনারা যদি ভাইবা টাইবা দিতে যান তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য যেটা বেশি জরুরি সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আর হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই দুইটা সাবজেক্ট খুবই ভালো করে মানে তাদের উপর মানে ভালো একটা দক্ষতা থাকতে হবে আর কি, দখল থাকতে হবে। এটা ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে আমরা হচ্ছে যেগুলো পড়ি সেগুলো, আর ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে অবশ্য। ওই হচ্ছে অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং সরাসরি ভাবে নাই ইউনিভার্সিটির কোর্সে, ওই টেকনোলজির মধ্যেই মেশিন ইনক্লুড করে দেওয়া আছে আর কি। যাই হোক, আমাদের এখানে মেশিন গুলো এবং হচ্ছে আমাদের যে র মেটেরিয়াল এক্সিপিয়েন্ট বা এপিআই যেগুলো ব্যবহার করি, এপিআই এক্সিপিয়েন্ট যেগুলো ব্যবহার করি, এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য স্কিল আসলে কি প্রয়োজন। স্কিল আসলে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য আহ যেটা স্কিল গুলো দরকার হচ্ছে আপনাদের টিমে কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, প্রোডাকশন ডিপার্টমেন্টে হয় কি, প্রচুর মানুষ হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, দেখা যায় যে প্রচুর মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, সেটা হচ্ছে সুপারভাইজার লেভেলের বা তার নিচের লেভেলের লোকজন থাকে। তারপরে হচ্ছে শিডিউলিং করতে হয়, তারপরে হচ্ছে মানে কমিউনিকেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে। প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রপার মানে কমিউনিকেশন স্কিলটা, এখন কমিউনিকেশন স্কিল বলতে কি বোঝায় এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। কমিউনিকেশন স্কিল আপনারা একটু পড়াশোনা করবেন এটা নিয়ে, যে কমিউনিকেশন আসলে কিভাবে কমিউনিকেশন করতে হয়, ভালো করে শোনার দক্ষতা থাকতে হবে। কিছু বস একটা কথা বললো, আপনি না শুনেই দাম একটা কিছু করে দিচ্ছেন, এরকম না মানে। তারপরে হচ্ছে আরো অনেকগুলা ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন আছে। তারপরে হচ্ছে যে আমরা ইমেইলে যে যোগাযোগ করি এগুলোর বিভিন্ন ওয়ে আছে। দেখা যায় যে আমরা ইমেল পাঠাচ্ছি বসকে, কিভাবে পাঠাইতে হয়, ইমেল টিকেট, বিভিন্ন বিষয় আছে, এগুলো বিভিন্ন টার্ম আছে আর কি। এই বিষয়গুলো ভালো করে একটু জানা থাকলে সুবিধা হয় আর কি। তারপরে ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এখানকার খুবই জরুরি। কারণ হচ্ছে ধরেন আপনার একটা টার্গেট থাকবে যে আগামী 10 ঘন্টার মধ্যে আপনার একটা ব্যাচ শেষ করতে হবে। হ্যাঁ, এখন এই সময় যেন কোনোভাবে মানে সমস্যা না হয়, কিভাবে মানুষের সাথে যারা ওয়ার্কাররা আছে তাদের সাথে কমিউনিকেট করলে তারা আপনার কাজগুলো ভালো করে করে দিবে। আপনি যদি তাদের সাথে সবসময় রাগারাগি করেন, এই এটা করেন নাই কেন, ওটা করেন নাই কেন, এইভাবে যদি করেন তাহলে কিন্তু
প্রপার আউটপুট কিন্তু পাবেন না। তো এই বিভিন্ন বিষয়গুলো আছে, হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই স্কিল গুলো আপনারা হচ্ছে, এগুলো আসলে স্কিল এই মুহূর্তে বলে আসলে শেষ করা যাবে না। এগুলো আলাদা আলাদা টপিকস, এগুলো নিয়ে মানে আরো সময় আহ, মানে সময় লাগবে আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর গেল প্রোডাকশন ডিপার্টমেন্ট সম্পর্কে বললাম। প্রোডাকশন ডিপার্টমেন্টে এই মোটামুটি কাজ টাজ থাকে আর কি। এটা সেখানে আরো কি কি কাজ করা হয়, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট বিপিআর গুলো তৈরি করে, বিপিআর বিএমআর। বিএমআর বিপিআর সম্পর্কে ধারণা আছে যারা সিনিয়র আছেন? একটু রেসপন্স করবেন তাহলে একটু ভালো হবে। বিএমআর বিপিআর নাম শুনেছেন কেউ? Hello? শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, কিছু বলছেন। আচ্ছা, বিএমআর বিপিআর এগুলো একটু পড়াশোনা করবেন। আচ্ছা, একটু নোট ডাউন করে নিলে সুবিধা হবে আপনাদের জন্য, হ্যাঁ, যে কোন জিনিসগুলো আপনার জানতে হবে, কোন জিনিসগুলো জানা প্রয়োজন। এগুলো একটু একটা খাতা নিয়ে নোট ডাউন করলে আমার মনে হয় যে সুবিধা হবে। নোট ডাউন করে নেন ওই হচ্ছে যে কোন বিষয়গুলো, যেমন এই আমার বিএমআর বিপিআর যতটুকু মনে পড়ে প্রোডাকশন। এটা কোনো রেকর্ড রাখা হয় এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, আমার রেকর্ড রাখা হয়, এক্সাক্টলি মনে রেকর্ড রাখা। পড়তেছে না। আচ্ছা, এটা হচ্ছে রেকর্ড রাখা হয় ওই হচ্ছে কি বলে ওটাকে, যে আমরা যখন একটা ব্যাচ নিয়ে কাজ করি, ধরেন একটা প্যারাসিটামলের একটা ব্যাচ, ওই প্যারাসিটামল ব্যাচের সব সব রেকর্ড সেখানে থাকে, সব রেকর্ড হচ্ছে আহ, সেখানে থাকে আর কি। এই হচ্ছে যেমন হচ্ছে ব্যাচ নাম্বার, সব, তারপরে ব্যাচ ম্যানুফ্যাকচারিং এর যেগুলা লাইসেন্স হ্যাঁ নাম্বার হ্যাঁ, ব্যাচ এগুলো সব। ম্যানুফ্যাকচারিং এর যা আছে সব হচ্ছে ওইখানে থাকে আর কি। একদম কোনটা কতটুকু মিক্স করতে হবে, কতক্ষণ মিক্স করতে হবে, কোন মেশিনে মিক্স করতে হবে, সেগুলো কত সিভ, সিভ নাম্বারে মানে কোন সিভে সিভ করতে হবে, এইভাবে সব জিনিস যে ডকুমেন্টে যেখানে লেখা থাকে সেটা হচ্ছে বিএমআর বা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড। আরেকটা হচ্ছে প্যাকেজিং এর ক্ষেত্রেও ঠিক, যখন একটা প্রোডাক্ট প্রথমে আমরা কি করি, ম্যানুফ্যাকচারিং করি, প্রসেস করি, প্রসেস করে নিয়ে দেন সেটাকে আমরা নেক্সট স্টেপ প্যাকেজিং করি। আমাদের প্রসেস শেষ হয়ে গেলে একটা ট্যাবলেট প্রথমে র মেটেরিয়াল গুলো মিশাই, মিশানোর পর সেটাকে আমরা হচ্ছে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে ট্যাবলেটিং করি, কম্প্রেশন করি, কোটিং করি, তারপরে হচ্ছে আমরা যদি সাসপেনশন তৈরি করি সেক্ষেত্রে মিক্স করি, সেটাকে আবার সিপ করি, মিক্স করি, এরকম মানে বিভিন্ন প্রসেস আর কি আছে। লিকুইডের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে বড় ট্যাঙ্কে মিশানো হয়, সেটাকে নির্দিষ্ট টাইম মিক্স আপের পর তারপরে ফিল্টারিং করা হয়, ফিল্টারিং করার পর মানে এই মানে প্রত্যেকটা প্রসেস, এগুলো আমার মনে হয় আপনারা জানেন, এগুলো যেভাবে বলে ই করতেছি না। আর এখানে জুনিয়ররা অনেকে আছে, ওরাও আসলে কনফিউশনে পড়ে যাবে যে এগুলো কি, হোয়াট ইজ দিস, এরকম একটা বিষয়। তো যাই হোক, আহ, একটা হচ্ছে প্যাকেজিং রেকর্ড আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রেকর্ড, যেখানে টোটাল টু দা পয়েন্টে কোন মেশিনে কতটুকু কি করছেন, কোনটা কতটুকু ঘুরাইছেন, মিশাইছেন, কি করছেন, যা করছেন সবকিছু ওখানে লেখা থাকে। এটা হচ্ছে বিপিআর বিএমআর, এই দুটাই। আচ্ছা, গেল এইখানে ওই যে আমি আরেকটা জিনিস বলতেছিলাম, এসএপি। হ্যাঁ, এসএপি হচ্ছে ওই যে আহ, একটা ইআরপি সফটওয়্যার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এখানে এটা এসএপিটা সম্পর্কে একটু বলি আর কি। এটা একটা ভাস্ট জিনিস, অনেক বড় একটা জিনিস। এসএপিটা একটা সফটওয়্যার যেটা পুরা ইন্ডাস্ট্রিকে অটোমেশন করে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একটু মানে একটু মানে বেসিক ধারণা রাখবেন আর কি। এর বাইরে অন্য কিছু দরকার নাই, বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। এটা ঘাটাঘাটি করতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে, মাথার উপর দিয়ে মানে বহু উপর দিয়ে চলে যাবে। যারা কাজ করে তারা ওই জিনিসে খুব বেশি মানে খুব বেশি মাস্টার লেভেলের লোকজন খুব মানে কম আছে আর কি। এরকম একটা বিষয়। তো এটা খালি জাস্ট আপনারা ওই যে এসএপি পূর্ণরূপটা কি, তারপরে হচ্ছে এসএপি মানে কি কি কাজ করে, এগুলো এটা সম্পর্কে একটু বেসিক জাস্ট একটু পড়াশোনা করবেন। এসিপিটা হচ্ছে একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার, যার মাধ্যমে পুরা ইন্ডাস্ট্রিকে, ধরেন আপনি অপসনিনে কাজ করেন বা আপনি হচ্ছে ইনসেপ্টাতে কাজ করেন বা অ্যারিস্টোফার্মে কাজ করেন, পুরা ইন্ডাস্ট্রির সব সেখানে আছে। ধরেন এটা কিভাবে কাজ করে, এটা আবার কিভাবে সম্ভব যে পুরা ইন্ডাস্ট্রি সবই একটা সফটওয়্যারে মানে ই করা, এটা একটু অবাক লাগে না? আসলে অবাক করার মতো একটা বিষয়। এটাতে হয় কি, এই সফটওয়্যারটাতে এক একটা মডিউল আছে, হ্যাঁ, মানে এক একটা পার্ট আছে। ধরেন এইচআররা আপনি যখন জবে জয়েন করেন তখন এইচআর দের এসএপি আছে একটা,
সেই এইচআর দের এসএপি তে আপনার প্রতিদিন এন্ট্রি, আপনি যখন কার্ড পাঞ্চ করেন, কার্ড পাঞ্চ করে ঢুকেন বের হয়ে যান, ওই ডাটা এসএপি তে এন্ট্রি হয় এবং সেটা অনুযায়ী মাসের শেষে আপনার বেতন অটোমেটিক জেনারেট হয়। কত ঘন্টা ওভার টাইম করলেন, কি করলেন, হ্যান ত্যান, এটা এই এসএপির এইচআর মডিউল, ওদের একটা মডিউল আছে, ওইখানে কাজ করে। প্রোডাকশন ডিপার্টমেন্টে যেটা কাজ করে সেটা হচ্ছে হলো এইচআরপির প্রোডাকশন প্ল্যানিং একটা মডিউল আছে এবং একটা মডিউল আছে, সেটা হচ্ছে হলো ওই যে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমেই ধরেন একটা র মেটেরিয়াল আমরা কিনলাম, মানে র মেটেরিয়াল অটোমেটিক ধরেন আমাদের স্টকে আছে 200 কেজি, আমাদের আগামী 1 মাসের প্রোডাকশনের জন্য আরো 400 কেজি লাগবে। ওইটা অনুযায়ী প্রোডাকশন যখন ওই 10টা ব্যাচ তৈরি করে দিচ্ছে এসএপি তে, এসএপি অটোমেটিক ওই ওয়্যার হাউসকে বলে দিচ্ছে যে আগামী মাসে আমার 200 কেজি 400 কেজি আরো অতিরিক্ত লাগবে। এটা অটোমেটিক একটা অর্ডার ক্রিয়েট হয়ে যায়। অর্ডার ক্রিয়েট হয়ে এই সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে চলে যায়, সেখান থেকে তারা সেটাকে আবার র মেটেরিয়ালটা কিনে আনে, কিনে আনলে যখন ওয়্যার হাউসে ঢুকে, হ্যাঁ, ঢোকার সাথে সাথে ওটা আবার এসএপি তে এন্ট্রি হয় যে আমাদের আরো 400 কেজি চলে আসছে। তখন ওই 400 কেজি আসার পর তারা আবার সেটাকে করে, মানে বিভিন্ন জায়গায় আবার প্রোডাকশন ডিপার্টমেন্ট ওটাকে ওই হোল্ড করে, সরি, কিউএ ডিপার্টমেন্ট সেটাকে হোল্ড করে রাখে, ওটা কিউএম মডিউল বলে। ওই কিউএম মডিউলে ওই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট বা হচ্ছে কিউএ যারা থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স, ওরা আবার মানে ওদেরকে রিলিজ দিতে হয়, রিলিজ না দিলে ওই জিনিসটা ইউজের জন্য রেডি হয় না। এরকম আর কি বিভিন্ন মডিউল, মানে বিস্তারিত আছে আর কি, এটা এই মুহূর্তে বললে মানে অনেক সময় লাগবে, আর এটাকে আসলে বলা দরকার নেই। তবে এই বিষয়টা আপনারা একটু দেখলে, মানে একটু পড়লে ওখানে একটা বেসিক ধারণা হবে। আচ্ছা, এটা আমরা প্রোডাকশন ডিপার্টমেন্ট আপাতত এই পর্যন্ত রাখি। তো কারো কি কোনো প্রশ্ন আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট এই পর্যন্ত? ও আচ্ছা, যেটা বলতেছিলাম, অনেকেই বলতেছিলেন যে মানে কাজের পরিবেশটা, প্রোডাকশন ডিপার্টমেন্টটা হচ্ছে কাজের প্রেশারটা সত্যি বলতে এটা একটু বেশি। হুম, কাজের প্রেশারটা প্রোডাকশন ডিপার্টমেন্টেই একটু বেশি থাকে। হ্যাঁ, এবং প্রোডাকশন ডিপার্টমেন্টেই থেকেই আবার এরকম বলা হয় যে প্রমোশন নাকি প্রোডাকশন ডিপার্টমেন্টেই বেশি হয়। বুঝতে পারছি বিষয়টা? আমার মনে হয় যে এই বিষয়ে একটা ধারণা পাইছেন আপনারা, যে প্রোডাকশন ডিপার্টমেন্টেই প্রমোশনটা বেশি, বা অনেক ক্ষেত্রে এরকম বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে প্ল্যান্ট হেড বা এই ধরনের মানে উপরে হায়ার ম্যানেজমেন্টে যারা যায়, তাদের বেশিরভাগ থাকে প্রোডাকশন প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে। মানে দেখা যায় যদিও সব ডিপার্টমেন্ট থেকেই যায়, কিন্তু প্রোডাকশন থেকে বেশি যাওয়ার সুযোগ আছে আর কি। আচ্ছা, এটা বুঝতে পারলাম তো নাকি? তো যেহেতু তারা কাজ করে বেশি, যেহেতু তাদের একদম ইন হ্যান্ড, তাদের কাজের অভিজ্ঞতাটা বেশি, দ্যাটস ওয়াই তাদের অপরচুনিটিটাও বেশি, তাদের কাজের প্রেশারটাও বেশি। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়, এবং সবচেয়ে বেশি ওভার টাইম হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে। আরেকটা কোশ্চেন হচ্ছে, মেয়েদের জন্য কি প্রোডাকশন ডিপার্টমেন্ট উপযোগী? এটা আসলে একটু কন্ট্রাডিক্টরি কোশ্চেন। আমি যা বলতেছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। আর এটা আপনারা কাজের ক্ষেত্রে বা আমার senior-দের সাথে যোগাযোগ করলে, অনেকের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন, মেয়েদের জন্য কাজ করাটা একটু টাফ। তবে কাজ করে না যে তা কিন্তু না। এবং সফলতার সাথেই অনেক মেয়েরাই আছে প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতেছে, হেলথ কেয়ারে আছে, আর বিভিন্ন প্রতিষ্ঠানে আছে। তো এবং তারা খুব ভালোভাবে কাজ করতেছে। তবে প্রোডাকশন ডিপার্টমেন্টটা যেহেতু সরাসরি ম্যান পাওয়ার হ্যান্ডলিং এর সাথে জড়িত, সরাসরি একদম সুপারভাইজ করার মতো কাজ, দ্যাটস ওয়াই তাদের সেইখানে কাজের মানে মেয়েদের কাজ করাটা কিছুটা টাফ। বুঝতে পারছি? একটা উত্তর এখানে অনেকে মেয়েরা আপনারা আছেন, অনেকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন, সেটার উত্তর দিয়ে দিন। আচ্ছা, প্রোডাকশন ডিপার্টমেন্ট নেক্সট কি আছে? কোয়ালিটি অ্যাসিওরেন্স বা কোয়ালিটি কন্ট্রোল, আমি এখানে দিয়ে রাখছি আর কি। আচ্ছা, কোয়ালিটি অ্যাসিওরেন্স সম্পর্কে একটু বলি। আচ্ছা, কোয়ালিটি বলতে কি বোঝায়, কেউ কি জানেন? মানে এটা একটু বলেন, এনিওয়ান ক্যান আনসার দিস, হোয়াট ইজ কোয়ালিটি? কাস্টমার স্যাটিসফ্যাকশন কে মিট করে এরকম পারফরমেন্স দেয় কোন একটা প্রোডাক্ট বা কোন একটা সার্ভিস। ইয়েস, ইয়েস, মানে বর্তমানে অনুসারে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন মিট করা। এর আরেকটা জিনিস, এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে কোয়ালিটির মূল মানে কোর থিম, এবং সেই সাথে হচ্ছে তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, প্রতিনিয়ত ইমপ্রুভ করা। তো কোয়ালিটি অ্যাসিউরেন্সের বিষয়টা একটু জটিল। এটা যদি আমি একটু বোঝাতে যাই, যে আমাদের ইন্ডাস্ট্রির প্রসপেক্টসে কোয়ালিটি অ্যাসিউরেন্স একটা ডিপার্টমেন্ট আছে, আহ, কিন্তু এটার
মানে এটার থিমটা এরকম যে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা আমব্রেলা টার্ম। আমব্রেলা টার্ম সম্পর্কে মানে আমব্রেলা টার্ম কি বুঝেন? যে আমব্রেলা টার্ম মানে অনেকগুলো পার্টকে একসাথে করে। আচ্ছা, যারা কিউসি তে কাজ করে, যে কোয়ালিটি কন্ট্রোল, যারা ইন্টার্ন করেছেন, এখানে ইন্টার্ন করেছেন না? ইন্টার্ন করেছেন তারা তো আছেন নাকি? ইন্টার্ন শেষ করেছেন এরকম তো আছেন নাকি? আচ্ছা, এখানে কোশ্চেন আসছে ওনার যে একটা। আচ্ছা, ওই হচ্ছে আহ, যারা কোয়ালিটি হচ্ছে যারা কোয়ালিটির এনশিওর করে তারা সবাই কোয়ালিটি অ্যাসুরেন্সের অংশ। এটা হচ্ছে একটা মানে পুরো আন্ডারস্ট্যান্ডিং আর কি। হ্যাঁ, যদিও কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল আলাদা ডিপার্টমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স আলাদা ডিপার্টমেন্ট, কোয়ালিটি কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আলাদা আছে, এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে আলাদা করা হয়। কিন্তু এই সবগুলো ধরেন মাইক্রোবায়োলজি বলেন, ভ্যালিডেশন বলেন, কোয়ালিটি কন্ট্রোল বলেন, এগুলো প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু এই সবাই কি করে? কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ করে। সবাই কোয়ালিটি নিয়েই কাজ করে। বুঝাইতে পারছি? তো এটা হচ্ছে হলো এই জিনিসটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে আলাদা করা হয়েছে। ভ্যালিডেশন ডিপার্টমেন্ট, তারপরে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে কোয়ালিটি কি কোয়ালিটি কমপ্লায়েন্স, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি, এরকম আর কি। এগুলো প্রত্যেকটা কাজের জন্যই শুধু আলাদা, কিন্তু আসলে এগুলো সব এক ছাতার নিচে, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স এর আন্ডারেই মানে পরিচালনা করার নিয়ম আর কি, বা গাইডলাইন্স এরকম বলা আছে আর কি। তো এখন আমি যেহেতু গাইডলাইন্স বলে লাভ নাই, সেই ইন্ডাস্ট্রিতে আমাদের যেভাবে আছে সেই বিষয়টা বলি। কোয়ালিটি অ্যাসুরেন্সের কোয়ালিটি অ্যাসুরেন্স একটা ডিপার্টমেন্ট। কোয়ালিটি অ্যাসুরেন্স কি করে তারা? তারা হচ্ছে দুইটা পার্ট দেখে, একটা হচ্ছে ফ্লোর কিউএ বলে, হ্যাঁ, আরেকটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কিউএমএস। হ্যাঁ, যে ধরেন যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ধরেন কোন একটা মেশিনের সমস্যা হলো, ওই মেশিনে কোন একটা কিছু ভেঙে গেল, ওইটার জন্য একটা ডেভিয়েশন বা ইনসিডেন্ট রেজ করা হয়। হ্যাঁ, ধরেন একটা অপারেশন, একটা ব্যাচ চলতেছিল, ট্যাবলেট বানাইতেছিলেন, ওই টাইমে একটা মেশিনের পাখা ভেঙে গেছে বা কিছু একটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, দেখা গেল যে যে একটা ব্লেন্ডারের মধ্যে ঘুরাইতেছিলেন, ওইখান থেকে ঠাস করে পড়ে গেছে। তাহলে এটা কি? এটা একটা ইনসিডেন্ট হয়েছে, একটা ঘটনা ঘটছে। এই ইনসিডেন্টটা এখন আসলে প্রোডাক্টের উপর কি ধরনের মানে ইম্প্যাক্ট তৈরি করবে? এটা কি ক্রিটিক্যাল কোনো ইস্যু, যে এটা পুড়ে গেছে দেখে এখন এটা খাইলে মানুষ সাথে সাথে মারা যাবে, বা পুড়ে গেছে আরে দূর এটা কোনো প্রবলেম না, আবার উঠাই দিয়ে দিলে হবে? তো এই ধরনের জিনিসগুলা অ্যানালাইসিস যারা করে তারাই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। অর্থাৎ হচ্ছে এরা ডকুমেন্টেশনে কাজ করে। এরা প্রথমে হচ্ছে ইনসিডেন্ট দেওয়া হয় যে এটা একটা ঘটনা ঘটছে, তারপরে সেটা নিয়ে রিস্ক ম্যানেজ রিস্ক অ্যানালাইসিস করে যে এটার আসলে ক্ষতিটা কি। যদি তারপরে সেটার যদি ঠিক করার জন্য কোনো দেওয়া লাগে, যা এটা একটা ডেভিয়েশন হয়েছে, বা কোনো একটা জিনিস একটা স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড আর মিট করতেছে না, সেই ক্ষেত্রে এটা একটা ডেভিয়েশন হয়। এই বিষয়গুলো, আচ্ছা এগুলো একটু কঠিন টার্ম, এগুলো একটু পড়াশোনা করবেন আপনারা। পড়াশোনা করলে আমার মনে হয় যে কি হবে, নাহলে এগুলো আসলে একটু মাথার উপর দিয়ে যাবে সবার। তো এই জিনিসগুলো দেখে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ডকুমেন্টেশন পার্ট। আর যারা ফ্লোরে থেকে আইপি কিউসি করে, অর্থাৎ হচ্ছে ধরেন একটা ট্যাবলেট বানাইতেছে, ট্যাবলেট বানানোর সময় কতক্ষণ পর পর, 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর হচ্ছে চেক দেয়। এই কাজও করে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর একটা পার্ট। কিছু লোক এই কাজ করে। এই কাজটাকে বলা হয় ফ্লোর কিউএ, বা কিছু প্রতিষ্ঠানে আছে, যেমন আমাদের প্রতিষ্ঠানে আমরা কোয়ালিটি কমপ্লায়েন্স বলে। তারপরে হচ্ছে যাদের আইপিকিউসি করে, তারপরে এদের আরো বিভিন্ন কাজ আছে, যেমন এপিকিউআর, এটা একটা টার্ম, এটা একটু লিখে রাখবেন, পড়াশোনা করবেন। এপিকিউআর কি, তারপরে হচ্ছে এই আইপিকিউসি কি, আইপিকিউসি তে কি কি করা হয়, এগুলো নিয়ে একটু প্রত্যেকটা করতে হবে। এবং এই জিনিসগুলোই আপনার হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের পরীক্ষায় আসবে। পরীক্ষায় এই জিনিসগুলো করা হবে আর কি। আচ্ছা, গেল। আহ এটা হচ্ছে এই দুইটা, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স এর এই দুইটা পার্ট, দুইটা ধরনের কাজ করে। আচ্ছা, গেল। এরপরে আসি আমরা কিউসি। কিউসি তে কি করে? কিউসি তে যে সরাসরি ল্যাব টেস্ট যেগুলো থাকে, ল্যাব টেস্টের ল্যাব টেস্টের যে কাজগুলো, এইচপিএলসি, জিসি, এলসিএমএস, এগুলো বিভিন্ন কিছু হচ্ছে তারা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট করে থাকে। নেক্সট আরেকটা হচ্ছে কি ভ্যালিডেশন ডিপার্টমেন্ট।
ভ্যালিডেশন ডিপার্টমেন্ট কি করে, ধরেন নতুন একটা জিনিস আপনি নিয়ে আসলেন, নতুন একটা মেশিন নিয়ে আসলেন, নতুন একটা ম্যাটেরিয়াল নিয়ে আসলেন, নিয়ে আসার পর নিয়ে এসে আমরা মানে চাইলেই একটা জিনিস চালাই দিতে পারি। মন চাইলো আর ধুমধাম একটা জিনিস মেশিনে চালাই দিয়ে ট্যাবলেট বানাই ফেললাম না। প্রথম 3টা ব্যাচ একটা কোশ্চেন আসে যে 3 ব্যাচ কেন ভ্যালিডেশন করা হয়। এটা একটা কমন কোশ্চেন, এটা সবসময় জিজ্ঞাসা করা হয় ভাইভাতে। ভ্যালিডেশন ডিপার্টমেন্টের এটা একটা কোর কোশ্চেন, ভ্যালিডেশন ভাইভা দিতে গেলে এটা অবশ্যই আপনাকে ধরবে যে 3 ব্যাচ কেন আমরা কেন আমরা 4 ব্যাচ করলাম না, বা কেন আমরা 2 ব্যাচ ভ্যালিডেশন করি না। ভ্যালিডেশনটা কি, আর নতুন জিনিস যে নিয়ে আসলেন সেই মেশিনটা বা ম্যাটেরিয়ালটা আপনার মেশিনের সাথে যাচ্ছে, বা সেই মেশিনটা আপনার যে ম্যাটেরিয়াল আছে ওই ম্যাটেরিয়ালের সাথে ঠিক মতো বানাইতে পারতেছে, এই জিনিসটা এনশিওর করা যে প্রপারলি যে কোয়ালিটি থাকার কথা ওই নতুন মেশিন নিয়ে আসার পর সেটা এই স্পিডে 100-200 স্পিডে ঘুরাইলে সেই ঠিক মতো আগের জিনিসটাই তৈরি হবে কিনা, এই জিনিসটা এনশিওর করাটাই হচ্ছে ভ্যালিডেশন ডিপার্টমেন্টের কাজ। বা এগুলা নিয়েই যারা করে, মানে যে ধরনের অপারেশন গুলো থাকে সেগুলো হচ্ছে ভ্যালিডেশন করে। আচ্ছা, এরপরে মাইক্রোবায়োলজি আছে। মাইক্রোবায়োলজি, ওইখানে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট গুলো করে থাকে আর কি তারা। আচ্ছা, এই গেল মোটামুটি কোয়ালিটি অ্যাসুরেন্স এর পার্ট, এগুলো গেল। এরপরে আছে কি, R&D আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আর এন্ড ডি ডিপার্টমেন্টে আর এন্ড ডি ডিপার্টমেন্ট এখানে 2টা পার্ট আছে আর কি। আর এন্ড ডির 2টা পার্টের মধ্যে একটা পার্টকে বলা হয় হচ্ছে অ্যানালাইটিক্যাল, আর একটা হচ্ছে ফর্মুলেশন। যে ফর্মুলেশনে মূলত হচ্ছে একটা নতুন ওষুধের যে ফর্মুলা, যে একটা প্রথম যে পাইলট ব্যাচ, ধরেন 2 কেজি নিয়ে, 3 কেজি নিয়ে, 4 কেজি নিয়ে, 5 কেজি নিয়ে তৈরি করার জন্য কিভাবে কি করতে হবে লিটারেচার রিভিউ টিভিউ করে তারা একটা ফর্মুলেশন ডেভেলপ করে। এটা হচ্ছে ফর্মুলেশন ডেভেলপমেন্ট। এই R&D তে যারা ইন্ডাস্ট্রিতে এখনো যান নাই, যারা ইন্টার্ন করেছেন তারা হয়তো বা জানেন, কিন্তু বাকি যারা হলো ইন্ডাস্ট্রিতে যান নাই তাদের কাছে এগুলা যেগুলা বলতেছি এগুলো কিন্তু খুবই কঠিন লাগবে, এবং তারা কিন্তু এটাতে হতাশ হয়ে যাবেন আর কি। যাই হোক, একটু ধৈর্য ধরে শুনে যে টপিক গুলো বলি এগুলো একটু লিখে রাখেন, লিখে রেখে একটু স্টাডি করলেই আমার মনে হয় যে একটা আইডিয়া হবে। আচ্ছা, এরপরে ওই আর এন্ড ডিপার্টমেন্টের এই দুটোর কাজ, হ্যাঁ এই দুটোর কাজ সম্পর্কে কিন্তু অনেকেই মানে ক্লিয়ার না আর কি। এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে যে ফর্মুলেশন ডিপার্টমেন্ট আসলে কি করে, এবং আর এন্ড অ্যানালাইটিক্যাল ডিপার্টমেন্টরা যে কাজটা করে, যে কিউসি তে যে ধরনের মেথড নিয়ে ধরেন টেস্ট করা হবে, একটা নতুন ওষুধ আমরা বানাইলাম, মন চাইলে তো যেমন তেমন আমরা একটা মেশিনে চালাই দিলেই তো সেটা টেস্ট হয়ে যাচ্ছে না। সেটার একটা টেস্ট স্ট্যান্ডার্ড আছে। সেই টেস্ট স্ট্যান্ডার্ডটা আমার ফ্যাক্টরিতে যে মেশিন আছে সেটার সাথে আবার অ্যাডজাস্টেড হবে কিনা, সেই মডেলের জিনিস দিয়ে করা হবে কিনা, করা যাবে কিনা, সেটার টেস্টের মেথডটা কি হবে, কোন কোন সলভেন্ট মিশাইলে সেটা দ্রবীভূত, মানে সেইগুলোর যে একদম কোর যে জিনিসগুলো ডেভেলপ করা, বা সেটার জন্য যে একটা প্রোটোকল ডেভেলপ করা, এই জিনিসগুলো কাজ করে হলো এই আর এন্ড অ্যানালাইটিক্যাল ডিপার্টমেন্ট। বুঝতে পারছি? এই মোটামুটি আর এন্ড অ্যানালাইটিক্যাল এবং হচ্ছে ভ্যালিডেশনের কাজ। আচ্ছা, এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আমি আসলে একটা জিনিস করি নাই। সেটা হচ্ছে যে ওই কোয়ালিটি অ্যাসুরেন্সের মেয়েদের জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স আসলে, কাজের পরিবেশটা যেটা বলতেছিলাম, যে কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজের পরিবেশটা ভালো। কাজের পরিবেশটা ভালো বলতে এখানে প্রেশার কিছুটা কম দেন প্রোডাকশন, এটা। আর কোয়ালিটি কন্ট্রোলে এখানে কাজের প্রেশারটা মোটামুটি আর কি। প্রোডাকশনের ওই তো মানে এখানেও কিছু কাজের প্রেশার আছে, তবে মেয়েদের জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এবং আর এন্ড ডিপার্টমেন্ট এগুলো হচ্ছে বেটার। এবং বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল এবং আর এন্ড তে প্রচুর মেয়েরা কাজ করে। এবং এই 2 ডিপার্টমেন্টে অন্য অন্য গ্রাজুয়েটরা যারা আছেন এখানে, ধরেন হচ্ছে আহ কি বলে এটাকে, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে কেমিস্ট্রি গ্রাজুয়েটরা এখানে কাজের সুযোগ পায়। এই হচ্ছে অবস্থা, এটা। আচ্ছা, এরপরে হচ্ছে রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে, যারা হচ্ছে ওই যে দেশের বাইরে যে আমরা ওষুধ রপ্তানি করি। আহ আচ্ছা, ও 3টা টেস্ট কেন ভ্যালিডেশন করা হয় আর কি। আচ্ছা, 3টা টেস্ট হচ্ছে, এই কোশ্চেনটা আপনারা একটু সার্চ দিয়ে দেখেন। এটা হচ্ছে ওই এটাকে প্রসপেক্টিভ ভ্যালিডেশন বলে, মানে
ওই আমরা চারটা করি না, কারণ হচ্ছে এটাতে বেশি এক্সপেন্স হয়ে যাবে। এটাতে এক্সেসিভ স্যাম্পলিং করা হয়, মানে অতিরিক্ত পরিমাণ, মানে আমরা রেগুলারলি ধরেন একটা ব্যাচ থেকে যে পরিমাণ স্যাম্পল নেওয়ার কথা, এই ভ্যালিডেশন ব্যাচ থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি স্যাম্পল যায়। হুম। তো এটা হইলে হবে কি, আমাদের এক্সপেন্স বেড়ে যাবে। হ্যাঁ। আর দুইটা করা হয় না এর এটারও একটা কারণ আছে। আচ্ছা, এটা আপনারা সার্চ দিলে দেখবেন, এটা আপনাদের কাজ দিলাম আমি। হ্যাঁ, তিনটা কেন করা হয়, এবং এই কোশ্চেনটা অ্যাভেলেবেল একটা কোশ্চেন, এবং এটা হচ্ছে আপনারা দেখবেন। আচ্ছা, এরপরে নেক্সটে হচ্ছে যেটা বলতেছিলাম, রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। আচ্ছা, রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আমরা যে দেশের বাইরে ওষুধগুলো রপ্তানি করি, হ্যাঁ, বা আমাদের ডিজিডিএ আছে, ডিজিডিএ তে প্রত্যেকটা ব্যাচ শুরু করার আগে, মানে ওষুধ যখন আমরা নতুন একটা কোনো নিয়ে আসি, কি বলে এটাকে, নতুন একটা যখন আহ, ওষুধ বাজারে নিয়ে আসি, সেটার আগে স্ট্যাবিলিটি চেক করতে হয়। সেটা হচ্ছে লং টার্ম স্ট্যাবিলিটি আছে, হ্যাঁ, শর্ট লিভ কিছু আছে, অ্যাক্সিলারেটেড স্ট্যাবিলিটি আছে। এই স্ট্যাবিলিটি স্টাডি নিয়ে একটু পড়াশোনা করবেন, কারণ হচ্ছে এটাও একটা কমন জিনিস, এবং এটা খুবই জরুরি একটা জিনিস, হ্যাঁ, জরুরি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে পরীক্ষায় আসে, প্রচুর প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, এটা হচ্ছে দেন, তারপরে গেল হচ্ছে রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে করতে হয় কি, এই জিনিসগুলোর ডকুমেন্ট সব রেডি করে যখন আমরা কোনো একটা ব্যাচ বাজারে ছাড়বো, তার আগে এটা রেগুলেটরি বডিতে, অর্থাৎ আমাদের ডিজিডিএ বা দেশের বাইরে যাইতে হইলে সেটা হচ্ছে আহ এফডিএ তে বা অন্যান্য জায়গায় যেখানে সাবমিট করা প্রয়োজন সেইখানে পাঠাইতে হয়। সেই দেশের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, বা ওষুধের সাথে মানে যাদের অনুমতি নিতে হয় ওই মার্কেটে ঢোকার জন্য, তাদের কাছে এই ডকুমেন্ট গুলো রেডি করে পাঠাইতে হয় আর কি। হ্যাঁ, এখানে কমন টেকনিক্যাল ডকুমেন্ট, হ্যাঁ, তারপরে আরো কি কি যেন আছে, এগুলা অনেক কিছু। এই সবগুলো রেডি করে ডসিয়ার প্রিপারেশন করতে হয়। হ্যাঁ, মানে একদম পুরা একটা ব্যাচ লাস্টলি রেডি করতে মনে করলেন যে প্রায় আহ অনেক অনেক কাগজপত্র লাগে। তো সেই সবগুলো প্রিপেয়ার করে, একদম টোটালি প্রিপেয়ার করে যারা, তাদের হচ্ছে কাজ এখানে। এই রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মেয়েদের জন্য ভালো একটা চয়েস হতে পারে কাজের কাজের ক্ষেত্রে, কারণ হচ্ছে এখানে আসলে ওই ধরনের খুব ঘোরাঘুরি বা মানে প্রেশারের কোনো কাজ নাই। এখানে রিল্যাক্স একটা কাজ আসতেছে, তারা করতেছে নিয়মিত, এইভাবে, এটা আর কি। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আহ তারপর আছে কি, মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টে এই পিএমডি তে যাওয়া জব, এটা তো অনেকের ড্রিম জব। এটা হচ্ছে মানে কি বলবো, যে খুবই মানে খুবই একটা মানে প্যাশনের জায়গা অনেকের, যে আমি মার্কেটিং এ জব করব। মার্কেটিং এ আমার এখানে এই ধরনের প্রচলিত আছে যে খুব এই কি ঘোরাঘুরি, যাদের ট্রাভেল খুব পছন্দ, তাদের জন্য মার্কেটিং ডিপার্টমেন্টটা, শুরুতেই বলে নিই যে মার্কেটিং ডিপার্টমেন্ট আসলে মেয়েদের জন্য খুব বেশি সুইটেবল না। তবে অনেক মেয়েরাই আছে যারা মার্কেটিং এ খুব ভালো করতেছে। তো এটা আসলে আপনি যদি একটু এক্সট্রোভার্ট হন, স্মার্ট যেটাকে বলি আমরা, বা এক্সপোজ পিপল হন, যে মানুষের সাথে মিশতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি একটু ক্রিয়েটিভ, এই ধরনের লোকজন যারা আছেন, তারা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে যাইতে পারেন। এটা এটা হচ্ছে হেড অফিস বেস জব। এটাও হচ্ছে করা যেতে পারে আর কি, এটা ভালো। এটা আচ্ছা, তারপরে হচ্ছে সাপ্লাই চেইন, বা এটাকে কমার্শিয়াল ডিপার্টমেন্টও বলে। এই সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে ইদানিং অনেক নিয়োগ হচ্ছে। সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে আগে কমার্শিয়াল ডিপার্টমেন্ট বলতো আর কি এটাকে। তো এই সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা এখন ইন্ডাস্ট্রিতে ধরেন খুব বেশি দিন না, মোটামুটি 5-7 বছর ধরেই এটা মানে সাপ্লাই চেইন টার্মটা আসতেছে আর কি। হ্যাঁ, এর আগে আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ওইভাবে সাপ্লাই চেইন ছিল না। এর আগে যেটাকে বলা হতো কমার্শিয়াল ডিপার্টমেন্ট বা সোর্সিং ডিপার্টমেন্ট বলা হতো, যারা মূলত হচ্ছে কেনাকাটার সাথে র মেটেরিয়াল বলেন, মেশিন বলেন, তারপর অন্যান্য বিভিন্ন বিষয় কেনাকাটার সাথে জড়িত থাকে আর কি। এরা হচ্ছে মানে এর জন্য যেগুলো করা দরকার, বা রপ্তানির ক্ষেত্রে কিছু কাজ থাকে, এলসি প্রিপারেশন, তারপরে হচ্ছে হলো আহ এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে মূলত এই সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা দেখে থাকে। তো আপনারা এটার জন্য প্রিপারেশন, এটার একটা বিষয় কি, সাপ্লাই চেইনে যারা জব করে তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা হেড অফিস বেস জব, এটা ফ্যাক্টরিতে নাই। তো হেড অফিস বেস জবের এই সাপ্লাই চেইনে মানে ব্যবসা শেখার সুযোগটা আছে। মানে আপনি দেখবেন যে প্রচুর সাপ্লায়ারদের সাথে যোগাযোগ হচ্ছে। মানে ধরেন একটা বোতল কিনবেন, সেই বোতল 10 জন সাপ্লায়ার কাছ থেকে স্যাম্পল নিতেছেন, তাদের সাথে যোগাযোগ করতে হইতেছে। হ্যাঁ, যোগাযোগ করে তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে এসে তাদের কাছ থেকে হচ্ছে
প্রপারলি সেগুলো বুঝে টুঝে নেওয়া, তারপরে সেটাকে আহ, মানে সেগুলো সরাসরি বোঝার একটা সুযোগ থাকে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট। সাপ্লাই চেইন ডিপার্টমেন্টেও মেয়েরা যাইতে পারে, তবে খুব বেশি, আমি আপাতত আমার দেখা মতে খুব বেশি মেয়েরা সাপ্লাই চেইন আপাতত এখনো নাই আর কি। বেশিরভাগ ছেলেরাই সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর কি। এটা এই ছিল মোটামুটি হচ্ছে কাজের ক্ষেত্র। আচ্ছা, আমি এখন একটু প্রশ্ন করা হয়েছিল, সেগুলো মোটামুটি কভার করা হয়েছে কিনা। আচ্ছা, উম, কিভাবে প্রিপেয়ার করতে পারি? আচ্ছা, আমরা কতক্ষণ কথা বলবো? আপনারা কতক্ষণ সময় দিতে রাজি আছেন বল, আমি সেইভাবে লাস্ট আউটলাইনটা করব। অনেক সময় হয়ে গেছে অলরেডি, 10, 12, 13, 10টা 12 বাজে। মানে মনে হয় অনেক রাত। এত রাত পর্যন্ত এই 62 জন লোক যে ধৈর্য ধরে শুনতেছেন, এটাই তো অনেক বড় একটা বিষয়। কতক্ষণ নিব বলেন, আমি সেইভাবে এটাকে একটু সামারাইজ করে ভাই এটা দেখানোর আমাদের চেষ্টা করব। সমস্যা নাই, আপনার হচ্ছে আপনি যতক্ষণ ইচ্ছে নিতে পারেন, তবে ভাই হচ্ছে 10টা 10:30 পর্যন্ত টাইম নিতে পারেন আর কি। আচ্ছা, তাইলে এক কাজ করি, আমি 10:30 পর্যন্ত বলি। 10:30 পর্যন্ত এই কোশ্চেন ধরে ধরে বলতে থাকি, হুম। তারপরে আর 10 মিনিট আমরা কোশ্চেন মানে নিব আর কি। আহ এই কিউএ সেশনটা নিবো, হ্যাঁ। আমাদের ক্যারিয়ার ওভারভিউ মোটামুটি শেষ, এখন আমরা একটা ধরে ধরে আগাই আর কি। মানে ডিপার্টমেন্ট গুলো সম্পর্কে মোটামুটি একটা হয়ে গেছে আর কি। এখানে আরো অনেকগুলো কোশ্চেন ছিল, যে যে স্কলারশিপের জন্য আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারি। এই কোশ্চেন গুলো আসলে আমি একটু ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাচ্ছি, এবং আমি আই এম সরি ফর দ্যাট। যে হচ্ছে এগুলো আসলে মানে এখানে বলতে গেলে অনেক লাগবে, যে স্কলারশিপ ওটা আবার অন্য একটা বিষয়, হ্যাঁ। যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে ছিলাম, সো ইন্ডাস্ট্রিতেই আসলে ইন্ডাস্ট্রি নিয়ে আর কি আমি কভার করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় বলি, যে অনেকেই খুব চিন্তিত যে আমি আসলে চাকরি পাবো কিনা। যারা ফার্মেসিতে আছেন, আমি তাদেরকে খুব খুব মানে এইভাবেই বলতেছি যে এখনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে আমি জব পাবো না। এটা 2-1 দিন পরে হইতে পারে, 2-3 মাস। যে আপনার এক বন্ধু 1 মাস আগে জব পাইছে, আর আপনি 2 মাস পরে জব পাইছেন, এটা হতে পারে। বাট পাবেন না আমার মনে হয় না এরকম কিছু ঘটবে ইনশাল্লাহ। মানে সেটা আগামী 2-4-5 বছর কিছু এরকম হওয়ার কথা না আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, গেল। পড়াশোনা শেষ করে কি চাকরিতে জব পাওয়া যাবে, মানে কিভাবে জব পাওয়া যাবে? আচ্ছা, পড়াশোনা শেষ করেই হচ্ছে পড়াশোনা শেষ করেই জব পাবে, সবাই তো পড়াশোনা শেষ করেই জব পায়। এবং সেটা খুব বেশি দিন না, কিছু আছে যে পড়াশোনা শেষ হইতে হইতে, যেমন আমাদেরই যেরকমটা হয়েছে যে আমার ভাইবা টাইবা ছিলই, তার আগেই আমি জয়েন করছি, এরকম এরকম একটা বিষয়। তো এটা মোটামুটি আপনি যখন ধরেন মাস্টার্সে থাকবেন, যদি অনার্স শেষ করেন, অনার্স শেষ করার আগ দিয়েই ধরেন অনার্স আর আপনার আছে 2 মাস, আপনি এখন থেকে সিবিটিভি ড্রপ করা শুরু করেন। বিডি জবস, ও একটা বিষয়, এই যে সবাই চ্যাট বক্সে একটু প্লিজ কাইন্ডলি রেসপন্স। চ্যাট বক্স, চ্যাট বক্সে বলেন যে বিডি জবস অ্যাকাউন্ট কার কার আছে। যেহেতু জব প্রিপারেশন থেকে চলে আসলাম, ইন্ডাস্ট্রি ওভারভিউ আসলে এত বলার কিছু নাই। সবাই একটু ওইখানে হাত তুলেন। ওই হাত তুলেন বলতে ওইখানে ইয়েস লেখেন, যার যারা আছে বিডি জবস। আর যারা এখনো খুলেন নাই, যারা জুনিয়ররা আছেন, সেই থার্ড ইয়ারে 4th ইয়ারে পড়েন, এরকম আছে, বা সেকেন্ড ইয়ার 1st ইয়ারে আছেন, তারাও কিন্তু বিডি জবস এর অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এখন। এটাতে হবে কি, বিডি জবস এর অ্যাকাউন্ট থাকাটা মানে হচ্ছে আপনি কিছুদিন পর পর যখনই বিডি জবস এ ঢুকবেন, তখনই ওইখানে অনেকগুলো পার্ট আছে। ওইখানে হচ্ছে স্কিলের পার্ট আছে, ওইখানে হচ্ছে হলো আরো কি বলে ওটাকে, হচ্ছে হলো স্কিলের পার্ট আছে। তারপরে আরো বিভিন্ন আছে, বিভিন্ন কিছু অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড হ্যান ত্যান বিভিন্ন কিছু আপনারা দেখেন। ওই পার্ট গুলো হবে কি, তখনই আপনার মনে হবে যে ওহো, আমার তো এই ইয়ের মধ্যে কিছু নাই, কি বলে, আমার তো স্কিলের পার্টে আমি কিছু অ্যাড করতে পারিনি, কারণ হচ্ছে আমার তো কোনো স্কিল নাই। তখনই মনে হবে যে না, আমাকে আই হ্যাভ টু অ্যাড সামথিং দেয়ার, সেখানে কিছু অ্যাড করতে হবে, হ্যাঁ। তখনই হচ্ছে আপনি কি করবেন, তখনই আপনার নিজের স্কিলের ব্যাপারে আপনি সচেতন হবেন। তো আমি সবাইকেই বলবো যে যারা আছেন 1st ইয়ার, খুব বেশি জরুরি না, তারপরেও যদি আগ্রহী হন আপনি খুলতে পারেন। সেকেন্ড ইয়ার 3rd ইয়ার 4th ইয়ার যারা 5th ইয়ার যারা আছেন সবাই খুলে ফেলবেন। আর 4th ইয়ারের উপরে যারা আছেন তাদের তো ক্রুশিয়াল, এটা তো লাগবেই, মাস্ট। সবাই কিভাবে ব্রিজ অফ খুলতে হয় এটা ইউটিউবে গিয়ে
সুন্দর করে দেখে সুন্দর করে সেটাকে সাজানো। আচ্ছা, মাত্র কয়েকজনের রেসপন্স পেলাম? 3 জন, 1 2 3। আহ আর বাকিরা কি আছে না চলে গেছে? আচ্ছা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিডি জবসে অ্যাপ্লাই করা শুরু করবেন কখন থেকে? যখন হচ্ছে আপনারা 2-1 মাস আছে, বের হয়ে যাবেন, তখন থেকে বিডি জবসে মোটামুটি অ্যাপ্লাই করা শুরু করে দেবেন। শুরু করলেই তারপরে আপনার ডাক আসা শুরু করবেন ইনশাল্লাহ। তারপর থেকে পরীক্ষা দেওয়া শুরু করলেই হবে। আচ্ছা, গেল। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ প্রিপারেশন শুড আই টেক ফর? আচ্ছা, এটার জন্য আহামরি প্রিপারেশন প্রয়োজন নাই। বাংলাদেশে জবের জন্য, জবের ওইরকম প্রিপারেশনের প্রয়োজন নাই। এখানে আমাদের সবচেয়ে বেশি আমরা যেটাই করি, সাজেস্ট করি, সেটা হচ্ছে আমাদের কিছু বই আছে। আমার মনে হয় যে এটা সবাই জানেন, আবুল কালাম আজাদের, এবং আরো কিছু ক্যারিয়ার রিলেটেড বই আছে, ফার্মা জব সলিউশন, এই সেই বিভিন্ন কিছু বই আছে, এবং কিছু ডকুমেন্টও পাওয়া যায় আর কি, সেটা লিঙ্কডইনে পাওয়া যায়। এগুলো একটু আপনারা কালেক্ট করে রাখবেন, কালেক্ট করে রেখে সেগুলো থেকে স্টাডি করা শুরু করবেন। এবং এই যে যে বিষয়গুলো, এগুলো আপনারা আগেই পড়ছেন বা পড়বেন, বুঝছেন? সো এটাকে ওইভাবে আসলে প্রিপারেশনের কিছু নাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে পরীক্ষার আগ দিয়ে আহ, আহ, পরীক্ষার আগ দিয়ে আপনি হচ্ছে নিজের মতো করে, হ্যাঁ, দেখা যায় কি, ধরেন বইয়ের মধ্যে অনেক বড় করে একটা এপি ইউআর সম্পর্কে লেখা আছে বা এসএপি সম্পর্কে লেখা আছে। আর ভাই, আপনার তো এত কিছু দরকার নেই। আপনি নিজের মতো করে একটা নোট করে নিবেন, যেন হচ্ছে পরীক্ষায় আপনি সুন্দর করে নিজের মতো করে লিখতে পারেন। এই কারণে হয় কি, আমি সাজেস্ট করবো যেটা, যে নিজের মতো করে একটা নোট করে তারপরে হচ্ছে ওটা একটু পড়বেন। তাইলেই এই জিনিসগুলো ওইটার একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, আহ, এরপরে আসি। আচ্ছা, একটা কোশ্চেন আসছে। আচ্ছা, মাস্টার্স। আচ্ছা, এই বিষয়ে পরে আসতেছি, মাস্টার্স এর বিষয়টা। আচ্ছা, এরপরে হচ্ছে ফর টাইপ অফ প্রিপারেশন। আচ্ছা, গেল এটা। আরেকটা বিষয় হচ্ছে যে যখনই আপনি সিভি ড্রপ করা শুরু করবেন, তখন আপনার নিজের কিছু প্রস্তুতি থাকা প্রয়োজন। ফার্স্ট অফ অল, আপনার সব ধরনের ড্রেস রেডি আছে কিনা। কারণ আপনি ভাইবা দিতে যাবেন, আপনার কোনো ভালো ড্রেস নাই, সেগুলো আগে থেকে রেডি করে ফেলবেন। একটা ছবি, ওই যে মানে দেয় না, ওই যে কি বলে ওটাকে, খুব টাই শুট পরে একদম একটা এই টাইপ একটা ছবি ম্যানেজ করে ফেলবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে হলো কি করে ফেলবেন, আর ওই ওগুলো প্রিপারেশন নিতে থাকবেন। আর হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইটস এ ক্রুশিয়াল কোশ্চেন। প্রত্যেক ভাইভাতেই, ভাইভা প্রিপারেশনের জন্য আপনাকে এই কোশ্চেনটা ধরবেই। এটাকে ভালো করে একটু প্র্যাকটিস করা, এবং এটা অনেক আগে থেকে প্র্যাকটিস করা। আমি যদি আজকের সেশনেই, মানে যদি 10 জন থাকতো বা 12 জন 15 জন থাকতো, আমি সবাইকে আজকে ধরতাম ইন্ট্রোডিউস ইউর সেলফ। এটা হচ্ছে একটা কমন কোশ্চেন, যেটা আপনাকে বিভিন্ন জায়গায় দিতে হবে এবং ভাইভাতে দিতে হবে। এবং এইটার উপরই মানে আপনার এইচআররা আপনাকে জাজ করে ফেলবে যে আপনি আসলে ইলিজেবল কিনা, বা আপনার ক্রেডিবিলিটির আসলে কি অবস্থা। এই একটা কোশ্চেন, এটা একটু ভালো করে লিখে রাখেন, যে হচ্ছে আহ ইন্ট্রোডিউস ইউর সেলফটা ভালো করে প্র্যাকটিস করা। এটা কিন্তু সবার জন্য আমি বলতেছি। আচ্ছা, গেল। দেন তারপরে হচ্ছে, এই তো মোটামুটি গেল যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারি। এরপরে হচ্ছে বেসিক ক্যারিয়ার গাইডলাইন। আচ্ছা, বেসিক ক্যারিয়ার গাইডলাইন আসলে এভাবে তো দিলাম, মোটামুটি বললাম। আচ্ছা, would I take procedure, specific working procedure? আচ্ছা, কোম্পানি, জব অপরচুনিটি ইন কোম্পানি এন্ড ওয়ার্কিং প্রসিডিউর অফ স্পেসিফিক ডিপার্টমেন্ট। আচ্ছা, জব অপরচুনিটি হচ্ছে, আমি বলি অপরচুনিটি বলতে, যে ডিপার্টমেন্ট গুলো বললাম, এই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হয় প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। এই দুই ডিপার্টমেন্টে লোকজন বেশি লাগে। এই দুই ডিপার্টমেন্টে নিয়োগটা বেশি হয়। এই ক্ষেত্রে একটা জিনিস সবাই মাথায় রাখবেন, যে আপনি আপনার ক্যারিয়ারের শুরুতে যে ডিপার্টমেন্টে ঢুকবেন, সেই ডিপার্টমেন্টেই কিন্তু আপনার পরবর্তীতে থেকে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ধরেন আমি একটা জায়গায় 3 বছর ধরে জব করতেছি, সেটা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে। 3 বছর পরে কিন্তু আপনি চাইলে প্রোডাকশন ডিপার্টমেন্টে সুইচ করাটা আপনার পক্ষে অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যাবে, এবং এটা পারবেন না। আপনি কোম্পানি চেঞ্জ করতে পারেন, যে আপনি ধরেন ছিলেন হচ্ছে ক কোম্পানিতে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যে ধরেন অ্যারিস্টো ফার্মায় ছিলেন, স্কোয়ারে যাবেন, যেতে পারবেন। অ্যারিস্টো ফার্মায় ছিলেন, অপশনে যেতে পারবেন, বা নিচের দিকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ওই 3 বছর পরে, 2 বছরের বেশি হইলেই আপনি আর সেই ট্র্যাক চেঞ্জ করতে পারবেন না, মানে চেঞ্জ করাটা টাফ হয়ে যাবে।
চেঞ্জ করলে যে অসুবিধাটা হবে, আগের যে আপনার 3 বছরের অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার জিরো হয়ে যাবে, টেন্স টু জিরো হয়ে যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল মানে বিষয়। দেখা যায় যে অনেকেই প্রথমে জব টপ হয়, তারপরে হুটহাট করে ঢুকে যায় জবে, তারপরে আর ওই হচ্ছে ওইখান থেকে আর সরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। সো যে কোনো জায়গায় ঢোকার আগে এই বিষয়টা একটু চিন্তা করা যাইতে পারে, বা সুযোগ যদি থাকে, যে ধরেন আপনার সুযোগ আসলে একটা কোম্পানিতে প্রোডাকশন ডিপার্টমেন্টে, একটা কোম্পানিতে কোয়ালিটি অ্যাসুরেন্স, একটা কোম্পানিতে R&D, কোথায় আপনি যাবেন? এই ধরনের কোশ্চেন আপনারা হচ্ছে অনেক অনেক জায়গায় বারবারই আসে। তো এই বিষয়গুলো এইভাবে ঠিক করতে হবে বা এইভাবে ঠিক করা উচিত, সেখানে জব প্রসেস আপনি আসলে ওই ডিপার্টমেন্টে থাকবেন কিনা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সুইটেবল ফর ওমেন, ওমেনদের জন্য কোন ডিপার্টমেন্ট সুইটেবল এবং স্টার্ট প্রিপারেশন। আচ্ছা, প্রিপারেশন স্টার্ট, আচ্ছা ওমেনদের জন্য সুইটেবল আমি বলবো সহজ কথায়, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট, R&D ডিপার্টমেন্ট, এদিকে ফ্যাক্টরিতে কোয়ালিটি অ্যাসুরেন্স, R&D, QC। হ্যাঁ, এই জবগুলো মেয়েদের জন্য কমফোর্টেবল কিছুটা, এবং মানে আমার মনে হয় যে এইদিকে করা যেতে পারে আর কি, মেয়েদের জন্য এটা ভালো। হ্যাঁ, আহ এই আর কি, যদিও কিউসি তে একটু চাপের, বাকি যে R&D আছে, R&D তে অ্যানালিটিক্যাল, R&D ফর্মুলেশন, এগুলো ভালো আর কি। মেয়েরা এদিকে যেতে পারেন, তো প্রোডাকশন ডিপার্টমেন্টে না যাওয়াটাই উচিত, কারণ হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রচুর প্রেসার। হ্যাঁ, তারপরে রেগুলেটরি অ্যাফেয়ার্স আছে, এখানে যাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে হলো আর কি আছে, আর কি এই তো মোটামুটি। আর হেড অফিসের জন্য মার্কেটিং এ বেশি লোকজন, ওইখানে মেয়েরা কিছু কাজ করে আর কি, ওইখানেও যাওয়া যেতে পারে যদি সেইভাবে নিজেকে মনে করে যে না আমি আসলে অনেক সার্ভাইভ করতে পারবো বা ই করতে পারবো, কারণ হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে বেশ চ্যালেঞ্জ থাকে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে মাস্টার্স চাকরির জন্য কতটুকু, মাস্টার্স চাকরির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাস্টার্স অনেকেই কোশ্চেন করে আর কি, যে মাস্টার্স আসলে করবো কিনা, বা এটা আসলে ম্যান্ডেটরি না, তবে করলে অপরচুনিটিটা বেড়ে যায়। যে আপনি অনার্স এর পরে যতটা টাকা পাইতেন, মাস্টার্স এর পরে আপনি নির্দ্বিধায় অনেক জায়গা থেকে টাকা পাবেন। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে দেখা যাচ্ছে কি অনেক কোম্পানি আছে যে তারা কি করতে চায় না। ওই প্রথমে অনার্স যখন দেখে, ভাবে তো যে ও তো আইসে নিয়ে আবার মাস্টার্স করবে, তখন আবার পড়ালেখা করবে, কন্টিনিউ করবে, তখন তোকে ছুটি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তো এই ধরনের কিছু বিষয় থাকে। তো এই কারণে তারা অনার্স কে প্রিফার ওইভাবে করে না কিছু ক্ষেত্রে আর কি। তারপরেও যে হয় না, বেশিরভাগ অনার্স জব হয়। আর মাস্টার্স হলে তাহলে সেই ক্ষেত্রে ওরা জানে যে আচ্ছা মাস্টার্স করে ফেলছে, এখন তো আর কোনো পড়াশোনা করবে না, তাহলে ওকে নিয়ে নেই আর কি, এরকম। আচ্ছা, হোয়াট স্কিলস রিকোয়ার ফ্রম, আচ্ছা স্কিলস আসলে, স্কিলস এর বিষয়টা এটা অনেক বড় একটা বিষয়। স্কিলস যে আমি কিছু বললাম, যে আপনারা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা বিভিন্ন ক্ষেত্রেই লাগে, এটা একটু করবেন। আর হচ্ছে যারা কিউসি তে জব করতে চান, তাদের হচ্ছে এমনি ল্যাবে যে কাজগুলো থাকে আমাদের, সেগুলো তো ভালো করে দেখতেই হবে। আর হচ্ছে এক্সট্রা যদি কোনো ট্রেনিং বা করতে চান, যেগুলো কিছু মেশিনের উপর, যেমন জিসি, তারপরে হচ্ছে এইচপিএলসি আমাদের প্রচুর লাগে, এইচপিএলসি এর এগুলোর কিছু ট্রেনিং ওই যে TICI নামক একটা প্রতিষ্ঠান আছে, ওইখানে করায়। তারপরে BCSRI এর ট্রেনিং করায়, আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন। ওইখান থেকে আরো কিছু কিছু মেশিনের টেকনিক্যাল অপারেশন ওইখান থেকে শিখতে পারেন যদি চান আর কি। মানে খুব বেশি ইন্টারেস্ট, সেখানে অবশ্য অনেক টাকা পয়সা লাগে, মোটামুটি 3-4 হাজার এরকম টাকা লাগে আর কি। তো এগুলো ওইখান থেকে করতে পারেন। আর অন্য অন্য স্কিলের মধ্যে বলতে, এখন আসলে ইন্ডাস্ট্রির জন্য ওইভাবে খুব বেশি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট ওইভাবে নাই। কিন্তু মার্কেটিং এ যাইতে হলে বা সাপ্লাই চেইন বা হেড অফিস বেস যেগুলো আছে, এগুলোতে যাইতে হলে আপনাকে ইউ মাস্ট বি এক্সপোজড হইতে হবে। আপনি ওই যে ইন্ট্রোভার্ট টাইপ হলে হবে না, এক্সট্রোভার্ট টাইপ হইতে হবে, তারপর স্মার্ট হইতে হবে, তারপর আপনার প্রেজেন্টেশন স্কিল, হ্যাঁ, তারপর পাবলিক স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল, তারপরে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। হ্যাঁ, যদি মার্কেটিং এ যেতে চান আর কি, মানে হেড অফিস বেস জবের ক্ষেত্রে এই জিনিসগুলো ওইখানে কাজে লাগবে। এই ছিল মোটামুটি স্কিলড স্কিল এগুলা। আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটি, বি ফার্ম প্রফেশনাল পরে, বি ফার্ম প্রফেশনাল পরে ফার্মা ইন্ডাস্ট্রি আপনার জন্য ওপেন, ইউ ক্যান গো থ্রু দিস। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি আরো অনেক অপরচুনিটি আছে, সেগুলো যেহেতু ইন্ডাস্ট্রি বেস নিয়ে আলোচনা হচ্ছে না, আজকে আর ওইদিকে যাইতে যাচ্ছে না। আপনাদের বি ফার্মের পরে সরকারি চাকরির ক্ষেত্রে অনেকগুলো স্কোপ আছে। তারপরে হচ্ছে হলো সামনে ওই যে আবার হসপিটাল ফার্মেসি চালু হওয়ার একটা বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে। তো দেখা যাবে যে সামনে হসপিটাল ফার্মেসি চালু হয়েও যেতে পারে, কারণ খুব
বেশি দূরে না সেটা, 2-1 বছরের মধ্যে হয়ে যেতে পারে এরকম আর কি। যেহেতু 10টা নিয়োগ অলরেডি হয়েছে, এবং আমার এক কলিগই সেখানে আছে, সো ব্যাপার হচ্ছে যে এটা চালু হলে দেখা যাবে যে সরকারি চাকরির অনেক সুযোগ পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড এম ফার্ম, আচ্ছা, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, আই ওয়ান্টেড অপরচুনিটি ইন দিস সেক্টর। আচ্ছা, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি তো ভালো। ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে এম ফার্ম করা মানে আপনি ফার্মা ইন্ডাস্ট্রির বস, এই হচ্ছে বিষয়, প্রচুর অপরচুনিটি আছে। সো এটা খুবই ভালো একটা বিষয়, ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে এম ফার্ম করা বেটার চয়েস, ভেরি গুড চয়েস। আচ্ছা, হাউ প্রপারলি প্রিপেয়ার ইউর সেলফ। আচ্ছা, প্রপারলি প্রিপারেশন হচ্ছে, এটাতে আসলে ওইভাবে প্রিপারেশন আমি বলি, এটাকে আপনারা এত কঠিন ভাবে নিয়েন না, এটাকে ইজিলি নেন। এবং এটা হচ্ছে আপনাদের প্রিপারেশন নিতে 2-3 মাসের বেশি লাগবে। মানে এখনো যে অবস্থা আছে, এখনো যে পরিস্থিতি, 2-3 মাসের বেশি কারো প্রিপারেশনের প্রয়োজন নাই। 2 মাস একটু মনোযোগ দিয়ে, 1 মাস একটু মনোযোগ দিয়ে পড়লেই, আগের পড়ালেখা সবারই থাকে, সেগুলোর উপরই একটু ঝালাই করে নেওয়া আর কি, তাহলেই হবে। আচ্ছা, হোয়াট টাইপ অফ স্কিল আছে, স্কিলের ব্যাপারে বলছি। এরপরে হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। চাকরি অবস্থায় মাস্টার্স সুযোগ দেয়, হ্যাঁ, চাকরির অবস্থায় মাস্টার্স করার সুযোগ দেয়, তবে সেটা একটু প্যারা পোহাইতে হয় খুব, বুঝছেন। ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে করলেন, ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিনের জন্য সুযোগ চালু হয়েছিল মাস্টার্স করার, এখন আবার নাকি সেটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, পোলাপান নাকি বাধা দিচ্ছে। যাই হোক, অন্যান্য ইউনিভার্সিটি, জগন্নাথে, তারপরে হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি গুলো আছে, এগুলোতে মাস্টার্স করার সুযোগ আছে, কিন্তু আপনি চাকরি করার পরে এগুলোতে ব্যাপক পেরা পোহাইতে হবে। আপনি চাকরি করবেন, তারপরে আবার এসে একদিন ক্লাস করবেন, রিল্যাক্স নাই, মানে খুব, মানে স্ট্রং ই লাগবে আপনাদের। আচ্ছা, তারপরে হচ্ছে হলো ফ্রেশারদের জন্য কি কি বিষয়, আচ্ছা, প্রিপেয়ার উচিত, হ্যাঁ, অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, প্রিপারেশনে যেটা বললাম, আপনার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট বেস ভালো এই নলেজ লাগবে, সেটা প্রিপারেশন নিবেন। প্রত্যেকটা টপিক ওয়াইজ দেখা যায় যে এমন জিনিস আমরা আগে পড়ি নাই, হ্যাঁ, মেথড ডেভেলপমেন্ট, হ্যান ত্যান, এগুলো বিভিন্ন বিষয় থাকে যেগুলো আগে ডিটেলস পড়া হয় না। ওই বিষয়গুলো যেমন কাপা ডেভিয়েশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এগুলো বিভিন্ন বিষয় আছে। তারপরে হচ্ছে এই যে ডেভিয়েশন, ইনসিডেন্ট, এই বিষয়গুলো দেখা যায় যে খুব অল্প পরিমাণ পড়ানো হয়। এগুলো থেকে আবার কোশ্চেন ইয়ে জবে, কারণ হচ্ছে এই জব জব হচ্ছে এই রিলেটেড, জবে গিয়ে আমাদের এই কাজগুলোই করতে হয়। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আপনাদের ওই জব সলিউশন বইয়ে পাবেন, ওইখানে থেকে আরেকটু ভালো করে নিজেরা পড়ে নিবেন। এটা পড়লেই মোটামুটি জবের প্রিপারেশন হয়ে যাবে। আর হচ্ছে হলো তারপরে যে ভাইবার জন্য ইন্ট্রোডিউস ইউর সেলফ, আর হচ্ছে হলো মোটামুটি মানে একটু সাহস রেখে নিজেকে মানে বারবার প্র্যাকটিস করা, এগুলো তাইলেই মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে মানে হচ্ছে হাউ টু প্রিপেয়ার সিভি। আচ্ছা, সিভি নিয়ে আজকে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে সিভি নিয়ে দেখা যায় যে অন্য একটা সেশন লাগবে, কারণ সিভি ওটা ওটা একটা হিউজ বিষয়। সিভি কি, কিভাবে এগুলো আসলে একটু টাফ, সিভি এই মুহূর্তে কভার করতে পারবো না, সরি। ওটা পরবর্তীতে ইনশাল্লাহ যদি সুযোগ হয় অন্য সময় করা যাবে। আচ্ছা, হাউ ক্যান আই ইজিলি কল্ড, আচ্ছা, রিটেন এক্সামের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রিটেন এক্সামের জন্য কিভাবে ইজিলি কল পাওয়া যায়। দেখা যায় যে অনেকেই বলে যে ভাই লিঙ্ক লগ ছাড়া এই হয় না, ওই হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে উম কিভাবে সহজে আমি আসলে রিটেনের জন্য ডাক পাইতে পারি। একটা বিষয় বলি যে এটা আসলে লবিং না। ধরেন প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই হয় কি, যে তারা একটা একটা মিউচুয়াল লোক খোঁজে, বুঝছেন। ধরেন আপনার সিনিয়র বড় ভাই আছে, তার সাথে সে যদি একটা সিভি কোথাও এইচআর কে বলে যে ভাই এটা একটু দেখেন, তখন ওটার একটা অ্যাকসেপ্টেবিলিটি বাইরে যায়। এখন ইদানিং হয় কি, ধরেন যে একটা সিভি একটা জব অপরচুনিটিতে, মানে একটা জব ওপেনিং এ 2-3 হাজার সিভিও পড়ে, অথচ লোক নিবে তারা 20 জন বা 30 জন। এখন সেইখান থেকে একটা সিভি শর্ট আউট করে বের করা এর খুবই টাফ। সো আপনারা এই কাজটা করতে পারেন, যে আপনারা আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করতে পারেন, এটাকে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে, বা এটা কমিউনিকেশন স্কিলের একটা পার্ট, যে আপনি কোন বড় ভাইকে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে আহ যোগাযোগ করে, এখন বিষয় হলো যে ধরেন আমার সাথে আপনার যোগাযোগ আছে, হ্যাঁ, এখানে ধরেন কয়জন আছেন, অলরেডি 54 জন আছেন, 54 জনের সিভি যদি আমার কাছে দেন, আমি কি সবারটা ড্রপ করতে পারবো? ইজ ইট পসিবল? ইটস কোয়াইটলি ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট মাল্টিপল অপরচুনিটি ফর ইউ, যে আপনাকে, ধরেন আপনি এক বড় ভাই না পারলো আরেকজনের মাধ্যমে দেন, আরেক জায়গায় দেন, আরেক ইয়ে দেন। এটা
একটা ওয়ে হইতে পারে ইজিলি ডাক পাওয়ার। তাছাড়া আর বিডি জবস থেকেও যে ডাকে না তা কিন্তু না। বিডি জবস থেকেও বেশ ভালো রকম কল পাওয়া যায়। সো ইজিলি কল পাওয়াটা আসলে ওইভাবে এটাই একটা way, যে আপনার কোনো একটা মিউচুয়ালি সিভিটা ড্রপ করা কারো দিয়ে, এটা হচ্ছে একটা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে হাউ ক্যান আই ডিসাইড রোড ম্যাপ। আচ্ছা, রোড ম্যাপ এটা তো বললাম মোটামুটি, এটা কভার হয়ে গেছে। ফিমেল ফ্যাসিলিটি, আচ্ছা এখানে কোশ্চেন আছে মেয়েদের, মেয়েদের জন্য আর এন ডি তে উইদাউট এম ফার্ম অপরচুনিটি কেমন? এম ফার্ম অপরচুনিটি আছে, মেয়েদের জন্য এম ফার্ম অপরচুনিটি আছে এখানে, বেশ ভালোই আছে। সো এটা নিয়ে আসলে কোনো ইয়ের কিছু নাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই। কি কি স্কিল? স্কিল বলতে এখানে হয় কি আর এন ডি তে, আর এন ডি তে আপনি যদি অ্যানালাইটিক্যাল কি করেন, আর এন ডি তে আসলে হয় কি অ্যানালাইটিক্যাল ইগুলাকে প্রাধান্য দেওয়া হয়। ধরেন হচ্ছে আপনি ওই যে এইচপিএলসি চালাতে পারেন, আপনি হচ্ছে জিসি চালাতে পারেন, অথবা হচ্ছে হলো আপনার বিভিন্ন অ্যানালাইটিক্যাল টেকনিক সম্পর্কে ভালোই আছে, এগুলো সিভিতে একটু ভালো করে উল্লেখ করতে হবে। হুম, এই এই স্কিল গুলা যদি নিতে পারেন, যে ধরেন মেশিন গুলার ধারণা নিতে পারেন, তাহলে আর এন ডি তে এটা একটা ভালো মানে দিবে আর কি, ইমপ্রেশন ক্রিয়েট করবে এটা। সো এই মেশিন গুলো যেগুলো আছে এগুলো যদি শেখা যায় কোথাও থেকে, বা কোনো সার্টিফিকেশন কোর্স করা যায় কোথাও থেকে, সেগুলো করে নিয়ে সেগুলো সিভিতে অ্যাড করে দেন, তাহলে এগুলো ভ্যালুয়েট করবে সিভিতে। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইবার বিষয়ে। ও অলরেডি 33, তো আমার কইতে চলে যাচ্ছে। আচ্ছা সিজিপিএ, আচ্ছা আমি আর কয়েকটা কোশ্চেন করে তারপরে 40 পর্যন্ত, 40 পর্যন্ত, তারপরে আমরা সরাসরি কোশ্চেন। আচ্ছা সিজিপিএ ব্যারিয়ার বিল, আচ্ছা সিজিপিএ ব্যারিয়ারটা কিন্তু, সিজিপিএ কিন্তু একটা ক্রুশিয়াল জিনিস। কারণ হচ্ছে ধরেন আপনার বন্ধু পাইলো কত 3.00, আরেক বন্ধু 3.10, আরেক বন্ধু 3.40, আরেক বন্ধু 3.60, আরেক বন্ধু 3.80। এই কয়জনের মধ্যে থেকে ধরেন হচ্ছে আপনাকে যদি বলা হয় যে আপনি দুইজনকে সিলেক্ট করেন, মানে সিলেক্ট করুন, মানে দুইজন বা তিনজনকে সিলেক্ট করেন, তাহলে কাদেরকে সিলেক্ট করবেন আপনি বলেন? আপনি কি সিলেক্ট করবেন আপনি যে হচ্ছে 3.00 পাইছে, যেখানে আপনার অপশন আছে 3.80, 70, 60? এটা হচ্ছে একটা কমন জিনিস, এটাকে বাস্তবতা ভেবেই আপনাকে একটা ডিসিশন নেওয়া উচিত। বুঝাইতে পারছি? সো সিজিপিএ ব্যারিয়ারটা, সিজিপিএ যত ভালো রাখা যায় এর কোনো শেষ নাই, এবং এটা নিয়ে আমার মনে হয় কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আছে। সে যত যাই কিছুই বলুক, যদি আপনার এক বড় ভাই বলে যে আরে তোর সিভি তো কোনো বিষয় নাই, সিজি তো কোনো বিষয় না ইন্ডাস্ট্রি, আসলেও বিষয় না। সিজি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোনো বিষয় না, কিন্তু এটা যে বিষয় হবে না এটা আপনি কিভাবে বুঝবেন? যেখানে এইচআর দের সুযোগ আছে আপনার চেয়ে ভালো কাউকে, মানে ভালো রেজাল্টধারী কাউকে নেওয়ার, বুঝলাম সে তার চেয়ে আপনি ভালোই, মানে আপনি ভালো জানেন, আপনার সিজি কম, আপনি ভালো স্কিল মেশিন টেশিন হ্যান ত্যান খুব ভালো চালাতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে এইচআর কি জানে যে আপনি ওই ভালো মেশিন চালাতে পারেন? আপনাকে কিন্তু সে প্রথমেই শর্ট আউট করবে সিজি দেখে, যে প্রথম 50 জন ভালো সিজি যাদের আছে ওদেরকে আমরা নিব, মানে ওদেরকে ভাইবার ডাকবো বা রিটেনের জন্য ডাকবো। সো সিজিটাকে যদি কম হয়ে থাকে এখনই চেষ্টা করেন সেটাকে বাড়ানোর জন্য। সিজি কম রাইখা নিয়ে রিক্সে যাওয়ারই দরকার। সিজি কম রাইখা এই বাহাদুরি করার দরকার নাই যে আরে দূর এটা তো কোনো বিষয় না। ওকে, আমার মনে হয় এটা আমি বুঝতে পারছি। এবং সিজি সেফার বলতে কিছু নাই। সিজি এই যে মানে সেফ যে আছে, সেফ জোন বলে কিছু, সেফ জোন মোটামুটি ধরেন 3.40, 3.30 এগুলাকে সিল রেখে ধরেন, আজকের প্রেক্ষাপটে আমি বললাম যে 3.20 কোনো সমস্যা না। হ্যাঁ, আগে 2.75 কোনো সমস্যা ছিল না, কিন্তু ইদানিং ওই সার্কুলারে লেখাই থাকে 3.30 নিচে যেন কেউ অ্যাপ্লাই না করে। তখন আপনি কি সেভার দিয়ে কি করবেন? আগে তো লোক পাওয়া যেত না, তখন 2.75 নিত। আর এখন এমন অবস্থা হয়েছে যে প্রচুর লোক এখন হচ্ছে 3.5 পাইলেও ওই ওই জায়গায় আপনাকে নিচ্ছে না বা ডাকে না। সো সেফার বলে কিছু নাই, তবে মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে এটা যদি কত হয়, যে 3.45, 5 তো ভালো, 4 এনাফ, এটা হচ্ছে বলা যেতে পারে আর কি। মোটামুটি চলতে পারবেন আর কি, শুরুটা করা যাবে ভালো।
আচ্ছা, তারপরে যদি কম থাকে যাদের এই যে শুরুতেই আছেন, আচ্ছা এখানে আবার আমি এটা বললাম দেখা ওই যে ফার্স্ট ইয়ারে যারা আছেন দয়া করে পা ধরে মাপ চাই, কেউ কিন্তু এটা মনে করেন না যে 3.4 পাইলে চলবে। আপনার 3.9 পাইতে হবে আপনার কিন্তু। ধরেন যারা ফিফথ ইয়ার আছে ওরা না হয় বলতে পারবে ওরা 2 দিন পরে জবে ঢুকবে, কিন্তু আপনি ফার্স্ট ইয়ার আছেন 5 বছর পরে কিন্তু 3.5 পেলে চাকরিতে নেবে, এরকম হয়তো হয়ে যেতে পারে। সো যতটুকু ভালো করা সম্ভব করতে থাকে, ট্রাই ইউর বেস্ট। আচ্ছা এরপরে গেল হুইচ ডিপার্টমেন্ট সুইটেবল। আচ্ছা ফিমেলদের জন্য যেগুলো সুইটেবল সেগুলো আমি বলছি। আচ্ছা এরপরে হচ্ছে হোয়াট বিগেস্ট চ্যালেঞ্জ ফেস গেলেন। বিগেস্ট চ্যালেঞ্জ, বিগেস্ট চ্যালেঞ্জটা হচ্ছে আসলে আহ জবটা শুরু করা, মানে আপাতত কি এখন একটু মানে শুরুতে যেটা হয় যে জব টব একটু দু এক মাস লেট হয় তাতে অনেক অস্থির হয়। তো এটাকে আপাতত কিছু নাই, যে আমি একটু ধৈর্য ধরে থেকেই জবটা করব, মানে করবো আর কি। এটা এটাই আপাতত মনে হয় যে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য মানে এটা চ্যালেঞ্জ, যে অস্থির হয়ে যাওয়া আর কি। এটা আমার মনে হয় যে একটু ধৈর্য ধরে থাকা লাগবে। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাবাউট ব্যাকলগার্স সেমিস্টার গ্যাপ টু অ্যাচিভ। আচ্ছা ব্যাকলগার্স আর সেমিস্টার গ্যাপ যদি থাকে এটা একটু সমস্যা। ধরেন আপনি বের হইছেন, ব্যাকলগার্স বলতে ধরেন পরের না না ব্যাকলগার্স ওইরকম সমস্যা না। সেমিস্টার গ্যাপ থাকলে ওইটাও আসলে ইম্প্যাক্ট বোঝা যায় না, কারণ হচ্ছে আপনার রেজাল্টে ওটা বোঝা যাবে না। সো ওটা সমস্যা নাই, কিন্তু আপনি বের হয়েছেন 2020-এ, জব শুরু করতে চান 2025-এ, তাহলে কিন্তু আবার হিসাব উল্টা হয়ে যাবে। ওটা কিন্তু তখন আবার আরেক গ্যাঞ্জাম হয়ে যাবে। এই ধরনের হইলে প্রবলেম আছে, বাট এমনি যদি আপনি ধরেন এক সেমিস্টার ড্রপ দিচ্ছেন বা কোনো কারণে ড্রপ হয়েছে, সো ইটস নট এ প্রবলেম টু গেট এ জব। আচ্ছা এরপরে হচ্ছে হুইচ টাইপ অফ জব প্রিফারেবল ফর নিউ গ্রাজুয়েট। আচ্ছা হুইচ টাইপ অফ বলতে প্রিফারেবল এগুলো বলছি। এই নিউ গ্রাজুয়েটদের জন্য যে কোনো জবেই ঢোকা যেতে পারে, তবে সেটার অপরচুনিটি কি, সেটার হচ্ছে প্রসপেক্টস কি হবে সামনে, সেগুলো নিয়ে অবশ্যই চিন্তা করে তারপরে হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন। আচ্ছা এই তো মোটামুটি ওকে, শেষ। শেষ, আমি আর এগুলা কিছু বললাম না। আচ্ছা ওইখানে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্কোপ কেমিস্ট্রি স্টুডেন্ট ফর এনি। আচ্ছা যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা যদি থেকে থাকেন, মনে হয় 2 একজন আছেন, আপনাদের কেমিস্ট্রি গ্রাজুয়েট হলে সুযোগ হচ্ছে, আমি একটা স্লাইডটা কি ওপেন আছে স্লাইডটাতে 2-3 নাম্বার পেজ, এটা হচ্ছে 13 নাম্বারটাতে একটু যেতে পারবা। এখানে আমি একটা হায়ারার্কি দেখাইছি, অর্গানাইজেশন হায়ারার্কি, চেঞ্জ করতে থাকো ভাই, একটা একটা করে। 13 নম্বর স্লাইড ভাইয়া। হ্যাঁ 13 নম্বর, আচ্ছা, এটা হ্যাঁ ইয়েস, এটা। এখানে এই যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছেন ওদের হচ্ছে এই আহ লেভেলে, জুনিয়র অফিসার লেভেলে ওইখানে কিছু লোক নেয় বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা কিউএ হইতে পারে, বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোলে কিউসি তে প্রচুর লোক নেয়, মোটামুটি বেশ ভালো সংখ্যা। এইখানে সুযোগ আছে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা গ্রাজুয়েশন করেছেন কেমিস্ট্রি, বোটানি, তারপরে হচ্ছে হলো জুলজি যারা আছেন, তারপর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট যারা পরবর্তীতে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছেন, তারা হচ্ছে এইখানে সুযোগ পেতে পারেন আর কি। এটাই হচ্ছে আপনাদের সুযোগ। আচ্ছা এই কোশ্চেন গেল। নেক্সট, হ্যাঁ শেষ, ওকে। এরপরে জাস্ট 10 মিনিট আমরা হচ্ছে সরাসরি কোশ্চেন। এবার দিস টাইম ফর ইউ। আসসালামু আচ্ছা আলাইকুম ভাই। এবার ভাই আহ, ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে হ্যাঁ আমি যদি এম ফার্ম না করে ভাই এমবিএ করি সেক্ষেত্রে মার্কেটিং হ্যাঁ জবের ক্ষেত্রে কেমন সুবিধা আচ্ছা, হয়? হ্যাঁ এটা ভালো, ইটস গুড, ইটস এ গুড চয়েস আই থিঙ্ক। ওই হচ্ছে হলো যদি এমবিএ করা হয়, এমবিএ কইরা ওই হচ্ছে মার্কেটিং ভালো হবে। এবং এমবিএ করার আমি এরকমও কিছু লোকজন দেখছি যারা হচ্ছে অন্য দিকেও গেছে আর কি। এমবিএটা হয় কি, এমবিএটা পরের যে কোনো ডিগ্রি, এমবিএটা সবারই লাগে, শুধু যে মার্কেটিং তা না, যারা ইন্ডাস্ট্রিতে জব করে, বিশেষ করে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করে, ধরেন ইদানিং হইতেছে কি বিভিন্ন ইন্ডাস্ট্রি নতুন নতুন প্রজেক্ট লঞ্চ করতেছে, নতুন নতুন এপিআই পার্ক হইতেছে, এপিআই প্লান্ট হচ্ছে। এই যে আজকে 2-3 দিন আগে হচ্ছে আহ এসিআই না একমি একমি ওদের এপিআই ইন্ডাস্ট্রি হচ্ছে চালু করলো আর কি, প্ল্যান্টের পাইলট প্রজেক্ট চালু করলো। এই ধরনের
এইগুলাতে সিনিয়র লেভেলে যারা থাকে প্রজেক্ট ম্যানেজমেন্টে ওনারা হচ্ছে এমবিএ খুবই প্রাধান্য দেয় আর কি। সো এমবিএ করা যেতে পারে। এমবিএ হচ্ছে মার্কেটিং এর জন্য ইনিশিয়ালি ভালো একটা মানে দিবে আর কি মুভ। ইটস এ গুড মুভ ফর হচ্ছে পিএমটি। এমবিএ করা যেতে পারে আর কি। নেক্সট। নেক্সট। কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকলে বলতে পারেন আপনারা। আমার মনে হয় ভাইয়া শেষ। অনেকেই মানে ম্যাক্সিমাম কোশ্চেন কভার আপ হয়ে গেছে আর কি, হ্যাঁ আপনি আমার অনেক কিছুই বলে আমার ফেলছেন। কারোর মনে হয় এরকম প্রশ্ন নাই যে আপনার হচ্ছে এখন করতে পারবে। তারপরে যদি কেউ হ্যাঁ করতে চান তাহলে বলতে পারেন, অথবা আমাদের চ্যাট বক্স আছে, চ্যাট বক্সেও বলতে পারেন। চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্স আচ্ছা। ও স্যালারি, হ্যাঁ স্যালারির বিষয়ে অনেক জানতে চাইছিল। আচ্ছা ভাই আচ্ছা এটা হচ্ছে হলো ও ভাইবার বিষয়ে। আচ্ছা ভাইবার বিষয়টা কিভাবে বলা যায়? ভাইবার বিষয়টা হচ্ছে ভাইবাতে আপনাকে খুবই মানে কুল থাকতে হবে, মোট কথা নার্ভাসনেস থাকা যাবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাইবাতে। আপনার দেখা যাচ্ছে অনেক ভালো ভাইবা হয়েও জব হয় না, আর অনেক খারাপ ভাইবা হলে আপনার যে ইয়ের ভাইবা তো দেন, একাডেমিক ভাইবা তো দিছে, ওইখানে তো এমন একটা পরিস্থিতি যে সবসময় বলতেছে যে কি অবস্থা, টিচাররা দেখেন কিরকম, না পারলে কি এটা দিয়ে দিচ্ছে। তো ওইখানে যেভাবে কুল থাকছে বা থাকছে সেখানে আপনি ওইভাবে তো তবে ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্কেটিং এর জন্য মার্কেটিং রিলেটেড প্রস্তুতি যেগুলো আছে, ফার্মাকোলজি পার্টগুলো বললাম, ফার্মাকোলজি, তারপরে ইন্ডাস্ট্রি ইনসাইট যেগুলো বললাম এটা, তারপরে মার্কেটিং রিলেটেড কিছু আছে, ব্র্যান্ডিং, তারপরে প্রমোশন, তারপরে হচ্ছে হলো যে ব্র্যান্ড, ব্র্যান্ড ভ্যালু, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যে বিভিন্ন বিষয় আছে এগুলো মার্কেটিং এর জন্য ওদিকে। আর সাপ্লাই চেনের জন্য একই ফার্মাকোলজি। আর এদিকে যদি ইয়ের ভাইবা দিতে চান, ইন্ডাস্ট্রি ভাইবার জন্য হচ্ছে আপনার কি করতে হবে, ইন্ডাস্ট্রি ভাইবার জন্য ওই ফার্মাসিউটিক্যাল টেকনোলজিটা এটা ভালো করে পড়তে হবে। আর হচ্ছে ওই যে জব সলিউশন মোটামুটি পড়লে ওগুলো একটা বেসিক কি হয়ে যায়। আর ভালো করে যেটা পারতে হবে সেটা হচ্ছে হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ। ইটস এ ক্রুশিয়াল কোশ্চেন এটা। এই হলো পরিস্থিতি। এটা হচ্ছে জব জব ভাইবার জন্য এরকম। আর হচ্ছে নিজের ড্রেস আপ গেট আপ যেগুলো থাকে এগুলো হচ্ছে খুবই কি হইতে হবে, মানে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। আপনি পারেন না পারেন ধুমায় যে বলে দিয়ে আসছেন, এর সত্যি মানে কি করে এটা এই ধরনের একটা ই থাকতে হবে। আচ্ছা গেল মোটামুটি ভাইবার বিষয়। আচ্ছা এরপরে হচ্ছে বি ফার্ম, এ ফার্ম না করে- আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে স্যালারি। আছে স্যালারি স্ট্রাকচার, ভাই বেতনের কথা জিজ্ঞেস করতে না, এভাবে বেতনের কথা জিজ্ঞেস করা উচিত না। এই হলো পরিস্থিতি। তো বেতন তো জানেনই যে আমাদের চাকরি করলে কি ওই 6 ডিজিট স্যালারি আছে না কথা। আসলে এই কথাটা ভুল না, আবার একদম সঠিকও না। হ্যাঁ, 6 ডিজিট স্যালারি যারা সিনিয়ররা আছে তারা সবাই পায়, মোটামুটি পায় অনেকে। আহ এটা সত্যি কথা, 6 ডিজিট স্যালারি পায়, কিন্তু স্টার্টিং এ আসলে এত থাকে। স্টার্টিং এ প্রত্যেকটা ইন্ডাস্ট্রির এক একটা কাঠামো আছে। তবে টপ 10 কোম্পানি যেগুলো বললাম, এই টপ 10 কোম্পানিগুলোর মোটামুটি সবগুলোই, টপ 10 টপ 15 কোম্পানি মোটামুটি সবাই একটা ভালো স্যালারি দেয়। সেটা হচ্ছে 30 থেকে শুরু হয় মোটামুটি স্টার্টিং, বা দুই একটা কোম্পানি আরো কম থাকতে পারে, 28 থেকেও শুরু হয় আর কি। তবে বেশিরভাগই থার্টির উপরে এরকম একটা রেঞ্জ, 30 থেকে 40 পর্যন্ত দেয়। স্কোয়ার 39 দেয়, 37 দেয়, 39 দেয়। তারপরে হচ্ছে ইনসেপ্টাতেও 37 থাকে। তারপরে হচ্ছে হলো বেক্সিমকোতেও মোটামুটি 36 37 এরকম থাকে। না 36 37 না, ওদের কম থাকে একটু, 35 মানে 34 35 এরকম। তারপরে হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি এরকমই আর কি রেঞ্জ। হ্যাঁ, অপসরিন একটু কম দেয়, অপসরিন 28 38 এই টাইপ দেয়। আর অ্যারিস্টোফার্মা 32 36 এরকম, 32 থেকে 36 এরকম একটা রেঞ্জ। এটা ক্যাটাগরির উপর নির্ভর করে, এম ফার্ম থাকলে, তারপরে বি ফার্ম থাকলে এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করে দেয় আর কি। তারপরে হচ্ছে হলো ইয়েও রেনাটাতেও একই অবস্থা, 37 35 37 এরকম এরকম থাকে আর কি। এগুলা এরকম মানে স্ট্রাকচারটা এরকমই আর কি, ধরে রাখেন। এর বাইরে আকাশ কুসুম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আপাতত নাই। ওকে, আই থিংক স্যালারি নিয়ে একটা ধারণা পাইছেন।
এরপরে এটার সাথে সাথে আরো অন্যান্য সুযোগ সুবিধা যোগ হয়, ধরেন হচ্ছে যে এখানে খাবার দাবার ফ্রি, তারপরে হচ্ছে যাতায়াতের থাকে, যাতায়াত যদি ট্রান্সপোর্ট নেন সেক্ষেত্রে এক হয়, আর না হইলে আবার সে টাকাটা আবার যোগ হয়। তারপরে হচ্ছে ছুটির অন্যান্য বিষয় বিষয় থাকে, এগুলো আসলে মানে আপাতত যেহেতু আপনার সবাই স্টুডেন্ট, এগুলা এখনই আমার মনে হয় যে সিনিয়র না হলে এই বিষয়গুলো এখনই আর এইভাবে জানার আসলে খুব বেশি প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, এটা ওকে। তারপরে দেন আর কোনো কোশ্চেন? লাস্ট আর একটা কোশ্চেন নিব যদি কারো থাকে। আর 3 মিনিট আছে, 3 মিনিটে ই হইলে আমরা তারপরে ক্লোজ করে দিব। আচ্ছা, বি ফার্মিং না, এর মধ্যে কোনো পার্থক্য নাই, সব এক, সব এক, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। বি ফার্ম প্রফেশনাল করছেন দেখি যে খুব হয়ে গেছে, আবার বি ফার্ম করছেন দেখি যে কিছু হবে না, মানে এই ধরনের কোনো সুযোগ নাই। সবাই মানে জবের ক্ষেত্রে এটা এখন পর্যন্ত কোনো ভ্যারি করছে না, এই আর কি। তারপরে দেন আর কোনো? আচ্ছা, আমার মনে হয় যে আহ কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি, তবে জি ভাই, অবশ্যই। আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে এত সময় ধরে আমাদের সেশনে উপস্থিত থাকার জন্য। আমাদের সেশনে ভাইয়াকে আমি পার্সোনালি এবং সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। ভাই তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে অনেক ভালো কিছু গাইডলাইন দিয়েছে, আমাদের কিছু ভালো কিছু ইনফরমেশন দিয়েছে, যাতে আমরা ভবিষ্যতে চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবার জন্য শুভকামনা এবং ঈদ মোবারক। আমরা ঈদ পরবর্তী সময়ে যে আমরা একটা সুন্দর সময় উপভোগ করতে পারছি সবাই একসাথে, এটার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের সেশন সমাপ্তি ঘোষণা করতেছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে যদি আবার সুযোগ হয়, আবার কোনোদিন আবার সবার সাথে দেখা করার, কথা বলার সুযোগ হবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক।